পজিটিভ, এক পাশে থাকে নেগেটিভ। আর সমযোজীর মাঝখানে ক্লাউড চলে আসে। দেখ দুইটা অ্যাটমের মাঝখানে ইলেকট্রনের ক্লাউড থাকে। ওকে, এটা হচ্ছে আয়নিকের প্রপার্টি আর সমযোজীর প্রপার্টির মেইন ডিফারেন্স। আয়নিক এক পাশে প্লাস এক পাশে মাইনাস, সমযোজীর মাঝখানে ইলেকট্রন থাকে। এখন কথা হচ্ছে এখানে একটা ক্যাটায়ন আছে, ভালো কথা। ক্যাটায়ন একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ আর পাশে একটা নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ আছে মানে কি, অনেক ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্লাউড আছে। তো একেবারে কি বলে মানে শাশ্বত সত্যি একটা পজিটিভ অবশ্যই একটা নেগেটিভকে আকর্ষণ করবে, মানে করবে, এখানে কোনো কথা নেই। এখন একটা পজিটিভ একটা নেগেটিভকে যখন আকর্ষণ করে তখন দেখ এই কি করে, ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে পোলারাইজেশন করে, মানে পোলারায়ন করে, করতে করতে এই জগতে এখানে এসে কি হয়ে গেল, কোভ্যালেন্ট হয়ে গেল। কারণ কি, টানছে মানে কি, দুইটার মাঝখানে ইলেকট্রনের ক্লাউড চলে আসলো। সো মাথায় রাখবি, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ যত বেশি হয় তত সেই যৌগটা সমযোজী হয়। এই লাইনটা আমি নিচে লিখে দিয়েছি যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টানার যে প্রবণতা, এই টানার প্রবণতাকে বলা হয় পোলারাইজেশন, বাংলা বলা হয় পোলারায়ন। যত বেশি হবে সেই যৌগটা তত বেশি সমযোজী হবে। কিন্তু বিশ্বাস কর, তোর এই লেভেলে এই প্রশ্ন কোনোদিন আসবে না যে হচ্ছে ফাজারের নীতি ব্যাখ্যা করো অথবা আইনি যুগে সমযোজী বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, এগুলো কখনো পরীক্ষা আসবে না। পরীক্ষায় কি আসবে সেটা আমি একটু পরে বলছি। তো রিপিট করি, 100% আয়নিক বলে কোনো যৌগ নেই। প্রথম কথা, কেন নেই? কারণ ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রনের পোলারাইজেশন হয়। অ্যানায়ন নিজের দিকে টানে, বলে বাবা আসো। আসলে কি হয়, দুইটা অ্যাটমের মাঝখানে ইলেকট্রনের ক্লাউড আসে, এবং দুইটা অ্যাটমের মাঝখানে ইলেকট্রনের ক্লাউড আসা হচ্ছে সমযোজী যৌগ হওয়ার প্রবণতা। সো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা যত বেশি হয় সেই যৌগটা তত বেশি সমযোজী হয়। এবার যে কথাটা বললাম শুরুতে তার একটা প্রমাণ দেই যে 100% পিওর আয়নিক যৌগ বলে যে কোনো যৌগ হয় না। আচ্ছা বলতো ভাইয়া, যদি কখনো কেউ আয়নিক যৌগ বলে আমাদের মাথায় সবার আগে কোন যৌগটা আসে? প্রশ্ন হচ্ছে, যদি কেউ আয়নিক যৌগ বলে সবার মাথায় সবার আগে যে যৌগটা আসে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা একটা ম্যাথ দেখি, এটা আসছে হচ্ছে ফার্স্ট 19-20, মানে গত বছর। আমাকে বলছে সোডিয়াম ক্লোরাইডের বন্ড লেন্থ দেওয়া আছে এত, ভালো কথা, ডাইপোল মোমেন্ট দেওয়া আছে এত। আচ্ছা ডি দিয়ে কি বুঝাই? ডি দিয়ে হচ্ছে ডি বাই, কি লিখলাম এটা, এটা একটা ইউনিট আর কি, ডাইপোল মোমেন্টের ইউনিট, বড় হলে জানতে পারবি। সো ডি স্ট্যান্ডস ফর হচ্ছে ডি বাই। এত হলে আয়নিক বন্ধনের পার্সেন্টেজ কত? প্রশ্নটা কি বুঝি, সোডিয়াম আর ক্লোরিন এদের মধ্যকার বন্ধন দূরত্ব দেওয়া আছে এত, এবং এর ডাইপোল মোমেন্ট দেওয়া আছে এত। ফিজিক্সে করছিস, ডাইপোল মোমেন্ট বলতে বোঝায় একপাশে পজিটিভ চার্জ একপাশে নেগেটিভ চার্জ, এবং এই পজিটিভ নেগেটিভ যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তত বেশি হয়। সো ডাইপোল মোমেন্ট বেশি হলে সেই যৌগ তত বেশি আয়নিক হবে। আমরা একটু দেখি। সো মনে রাখবি, ডাইপোল মোমেন্ট, সব স্পেলিং ভুল হচ্ছে আজকে। সো ডাইপোল মোমেন্ট যত বেশি হবে সেই যৌগটা তত বেশি হতেছে আয়নিক হবে। এটা হচ্ছে একটা হিসাব নিকাশ। ওকে, আমরা এখন ম্যাথটা করি। সো ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দিয়ে সিম্বলাইজ করি। একটা ফর্মুলা আছে, ডাইপোল মোমেন্ট হচ্ছে মিউ, এবং মিউর ফর্মুলা হচ্ছে মিউ সমান হচ্ছে ই ইনটু টি। বুঝছেন, চার্জ ইনটু দূরত্ব, ফিজিক্সে করছিস। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ডি হচ্ছে ওদের মধ্যকার দূরত্ব। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে তোমাকে সবকিছু সিজিএস এ নিতে হবে, সিজিএস এ না নিলেই তুই ধরা খাবি। এখন ইলেকট্রনের চার্জ আমরা জানি কুলম্বে জানি, কিন্তু ভাই এখানে তোকে নিতে হবে ইএসইউ তে। যে এই মানটা আসে 4.8 কি দাঁড়া দেখো আমার কাছে লেখা আছে, হ্যাঁ 10⁻⁻10 এত ইএসইউ। ই নিলাম একটা, এবার ডি নেব। ডি হচ্ছে দূরত্ব, দেখ এখানে দেওয়া অ্যাংস্ট্রম, আগে অ্যাংস্ট্রমটা নিতে পারবো না, আমাকে সেন্টিমিটার নিতে হবে। সো এটা হচ্ছে 2.36, এটা 2.36, 2.36 ইনটু 10⁻⁻8 এত হচ্ছে সেন্টিমিটার। এই দুটোকে তুই যদি ভাই গুণ করিস, গুণ করলে তুই পাবি হইতেছে 1.132 ইনটু 10 আসে হচ্ছে কত, -17 ইএসইউ সেন্টিমিটার। যাদের কনভার্সন নিয়ে প্যারা খাচ্ছিস, কনভার্সন হচ্ছে 1 কুলম সমান হচ্ছে 3 ইনটু 10⁹ এত ইএসইউ। এই হচ্ছে কনভার্সন। ভালো কথা বুঝলাম এটুকু। এখন কথা হচ্ছে ভাই দেখ, ডাইপোল মোমেন্ট আমরা একটা বের করছি, এই যে এত কাহিনী করে এটা বের করছি, কিন্তু এটা তো ইএসইউ সেন্টিমিটার দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কি ডি বাইতে। তাহলে ডি বাইতে কনভার্ট করলে আসে 11.32 এত ডি। সম্পর্কটা বলে দিই, 1 ডি বাই সমান হতেছে 10 সম্ভবত দ্বারা আমি ভুলে গেছি, আমার কাছে লেখা আছে এটা -18 ইএসইউ সেন্টিমিটার। এই অঙ্কটা পরীক্ষা হলে তুই পারবি কি পারতি না সেটা আমি পরে বলছি, আগে অঙ্কটাই মনে রাখবে। তাহলে এটা হচ্ছে আমরা হিসাব নিকাশ করে ডাইপোল মোমেন্ট বের করলাম, আর এটা হচ্ছে আমাদের প্রশ্নে ডাইপোল মোমেন্ট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে ভাই দুটো তফাৎ কি? এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড, মানে আমি হিসাব করলাম যদি সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হয় সেখানে এই পরিমাণ ডাইপোল মোমেন্ট হওয়ার কথা, আর এটা হচ্ছে আমাদের রিয়েল। এখন দেখ রিয়েলটা কেন কম হয়েছে, কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরিনের ইলেকট্রনকে টানলে কি হয়, ডাইপোল মোমেন্টটা কিছুটা কমে যায়। আবারও বলি, যদি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ওই টানাটানির কাহিনীটা না থাকতো তাহলে ডাইপোল মোমেন্ট আসতে হচ্ছে 11.32। টানাটানি করে দেখে সেই জায়গায় ডাইপোল মোমেন্ট কমে গেছে, মানে আয়নিক প্রপার্টি কমে গেছে। তাহলে যদি আমি এখানে আয়নিক পার্সেন্টেজ বের করতে চাই, আয়নিক পার্সেন্টেজ মানে কি, দেখ এক্সপেক্টেড ভ্যালু ছিল হচ্ছে 11.32, রিয়েল ভ্যালু হচ্ছে 8.5, তাকে কি করবো 100 দিয়ে গুণ করবো, তাহলে এখানে থাকে 75%।
ওকে, সত্যি বলতে কি আমরা যদি পরীক্ষা আসতো আমিও পারতাম না, কিন্তু এখন কোথাও এক জায়গায় চলে আসছে, সাস্টে চলে আসছে, তার মানে বাকি ইউনিভার্সিটি গুলো লাইসেন্স পেয়ে গেছে যে সাস্ট একবার আসছে তুমি কেন প্রশ্ন ব্যাংক সলভ করে নেই। এর পরের বছর দেখা যাবে বুয়েট আসতেই পারে, কুয়েট আসতেই পারে, চুয়েটে ডিউতে আসতেই পারে। তাহলে পুরো অঙ্কটা একটু রিপিট করি। আমাকে সোডিয়াম ক্লোরাইডের বন্ড লেন্থ দেওয়া আছে, ডাইপোল মোমেন্ট দেওয়া আছে, যেটা রিয়েল ভ্যালু। আমাকে বলছে আয়নিকের পার্সেন্টেজ কত। আমি একটা ডাইপোল মোমেন্ট বের করলাম ফর্মুলা দিয়ে, এবং সবগুলো এখানে সিজিএস ইউনিটে নিছি। দেখলাম ফর্মুলা দিয়ে বের করে যে ভ্যালু আসে রিয়েল ভ্যালুটা তার থেকে কম, মানে আয়নিক প্রপার্টি কমে গেছে। কেন কমছে? ওই যে পোলার আয়নের জন্য কমে গেছে। কতটুকু কমছে? 25% হচ্ছে কমে গেছে। আচ্ছা ঠিক আছে। রফিক আলম বলছে ভাই এই অঙ্ক তো বইতে নাই। রফিক আলম তুই ওই সাস্টে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নের উপর লিখে আসিস, এই অঙ্ক তো বইতে নাই, অঙ্ক কেন দিচ্ছেন বুঝছিস? আমার কথা খুব সুন্দর বলতে পারছিস, এই অঙ্ক তো বইতে নাই। আচ্ছা অঙ্ক আগাইলাম, সামনে যাই। এবার দিচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, এগুলো আমরা জানি, আমি জানি তোরা জানিস যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়, ক্যাটায়ন যত ছোট হয়, অ্যানায়ন যত বড় হয়। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল থাকলে কি হয়? এগুলোর জন্য পোলার আয়ন বাড়ে। পোলার আয়ন বানান কি? পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কি হয়? বৃদ্ধি পায়। বিশেষ করে এগুলো শেখানো আমার উদ্দেশ্য না, এগুলো শেখানো আমার মোটেও উদ্দেশ্য না। এরকম প্রবলেম দিলে তো আমি মাথা ঘোরায় পড়ে যাবো, এরকম প্রবলেম দিলে আমিও মাথা ঘোরায় পড়ে যেতাম। কিন্তু যে একবার তো চলে আসছে, এখন একবার চলে আসলে বাকি ইউনিভার্সিটি গুলো লাইসেন্স পেয়ে যায় যে সাস্টে আসছে, তাহলে তো প্রশ্ন ব্যাংক কোলাবেন সলভ করা উচিত, তাহলে এখন আমরাও দিই। এটা হচ্ছে কাহিনী। এখন থেকে কেমিস্ট্রি ক্লাস আপনি নেবেন। আচ্ছা ঠিক আছে। এখন দেখি এইগুলো হইলে পোলার আয়ন বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। আমার তোদের শেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে সমযোজী বৈশিষ্ট্য বাড়লে কি হবে। মাথায় রাখিস, সমযোজী বৈশিষ্ট্য যদি বাড়ে তার তাপীয় স্থিতি কমে। তাপীয় স্থিতি হচ্ছে কমে। তাপীয় স্থিতি বলতে কি বোঝায়? তাপীয় স্থিতি বলতে বোঝে ধর একটা যৌগরে তাপ দিব, তাপ দিয়ে ভাঙা যত সহজ হবে, যত সহজে সে ভাঙে, তার তাপীয় স্থিতি তত কম। আবারও বলতেছি, খেয়াল করে শোন, একটা যৌগরে তাপ দিয়ে ভেঙে ফেলবো, যত সহজে ভাঙা যায় তার স্থিতি তত কম। তো তাপীয় স্থিতি বলতে বলতে তাপের এগেইনস্টে সে কতটুকু স্থিতিশীল। ওকে, এরপরে সমযোজী বৈশিষ্ট্য বাড়লে তার মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক কমে, তার বয়লিং পয়েন্ট কমে। কি এম মানে মেল্টিং টেম্পারেচার গলনাঙ্ক, টিবি মানে বয়লিং টেম্পারেচার, মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। এটা যদি বাড়ে তার হচ্ছে দ্রাব্যতা হ্রাস পায়, সব ব্যস্তানুপাতিক। আর শুধু একটা মানে সমানুপাতিক, সেই যোগটা কালারফুল হয়। কেন হয় এটা আমরা জানবো না, বিশ্বাস করে নেবো শাওন ভাই বলছে, ভুল বলছে না। এটা বোঝার মতো বয়স এখনো তোদের হয়নি। ওকে, নিজের একটু প্রশংসা করি। শাওন ভাই ইজ দ্য বেস্ট কেমিস্ট্রি টিচার ইন আওয়ার লাইফ, কজ ভাইয়ের অনেক ক্লাস আমি করছি। আচ্ছা, প্রান্ত বলছে ভাই আপনার ক্লাস করলে মনে হয় সামনাসামনি ক্লাস করতেছি, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাহিক নামে একটা বলা, সে একটা টেক্সট একবার লিখে মনে হয় 10 বার কপি পেস্ট করছে। তোর কপি পেস্ট করতে যদি ভালো লাগে, আমার করতে কোনো সমস্যা নাই। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পায় তার তাপীয় স্থিতি কমে, মানে সহজে সে ভেঙে যায়। তার মেল্টিং টেম্পারেচার কমে, তার বয়লিং টেম্পারেচার কমে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, তার দ্রাব্যতা কমে এবং কালার কমে। এবং ভাই এই স্টেজে এসে তোকে এইটা প্রশ্ন আসবে না যে ফাজানের নীতিগুলো লিখো, এইচএসসি ভাই শেষ। ওকে, এখন হচ্ছে যেটা পরীক্ষায় আসবে সেটা একটু আমি ডিল করবো। আমার বিশ্বাস এটুকু সব লেখা হয়ে গেছে। আমি কয়েকটা যোগ নিই। ধর ভাই হচ্ছে এজিএফ, এজিসিএল, এজিবিআর আর এজিআই। আচ্ছা বাচ্চা বাচ্চারা বলতো যে এর মধ্যে সব থেকে আয়নিক বেশি কে, সব থেকে কোভ্যালেন্ট বেশি কে, মানে সমযোজী কে বেশি? এখানে ক্যাটায়ন কিন্তু সবার জন্য সেম। সিলভার আয়োডাইড, এখানে অ্যানায়ন সব থেকে বেশি, অ্যানায়ন বড়, তার মানে পোলার আয়ন বেশি হবে, সেটা হচ্ছে মোস্ট কোভ্যালেন্ট, মানে মোস্ট সমযোজী। ওকে, আর এজিএফ এটা হচ্ছে মোস্ট আয়নিক। আমরা এটা ডিল করে ফেললাম, ভালো কথা। এখন আমি কিছু অর্ডার করব। কি অর্ডার? ধরো দিচ্ছে থার্মাল স্টেবিলিটি, মানে তাপীয় স্থিতি, থার্মাল স্টেবিলিটি, স্টেবিলিটি, বয়লিং, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে হলুদাভ। হলুদাভ মানে হচ্ছে হালকা হলুদ, এটা হচ্ছে হলুদ। আমরা একটা অর্ডার করে ফেলছি, দেখ যে একটা যৌগ যত বেশি সমযোজী হবে তত বেশি হইতেছে তার গলনাঙ্ক কমবে, তার স্ফুটনাঙ্ক কমবে, তার তাপীয় স্থিতি কমবে, তার দ্রাব্যতা কমবে, তত সেই যৌগটা কালারফুল হবে। ঠিক আছে, ভালো কথা। এবার আমরা আরো কয়েকটা কম্পাউন্ড নেই। আমি হচ্ছে গ্রুপ 2 নেব। এই গ্রুপ 2 দিয়ে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। গ্রুপ 2 তে কি আছে? বেরিলিয়াম আছে। সোজা করে লিখে, ভালো লাগতেছে না ব্যাখ্যা করে লিখলে।
সো গ্রুপ 2 বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে আর ক্যালসিয়াম আছে। আমি এর মধ্যে যাব, আমি স্ট্রনশিয়াম আর হতেছে কি বলে বেরিয়ামে গেলাম না। সো এদের আমি কয়েকটা হাইড্রোক্সাইড নেই, দেখ। সো হাইড্রোক্সাইড যদি নেই, প্রথমে হতেছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বাচ্চা কাচ্চারা বলতো এর মধ্যে সব থেকে আয়নিক কোনটা, সব থেকে সমযোজী কোনটা। এখানে অ্যানায়ন সেম, ক্যাটায়ন ভিন্ন। আমার বিশেষ সব থেকে আয়নিক কোনটা সেটা বল, সব থেকে আয়নিক কোনটা, সব থেকে আয়নিক কোনটা। আচ্ছা, অনেকেই ভুল উত্তর দিচ্ছে, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, ঠিক আছে, যাই হোক। ক্যাটায়ন এখানে বড়, এখানে ক্যাটায়ন ছোট। ক্যাটায়ন ছোট হইলে কি হবে, পোলার আয়ন বেশি হবে। তাহলে এটা হচ্ছে মোস্ট কোভ্যালেন্ট, দিস ইজ মোস্ট আয়নিক। ওকে, তাহলে ভাই আমি যদি এটা অর্ডার করি, আমি কিসের অর্ডার করব, আমি অর্ডার করব হইতেছে বাংলা লিখে, বাট তাপীয় স্থিতির অর্ডার করতে পারি। ওকে, আমি এদের গলনাঙ্কের অর্ডার করতে পারি, আমি এদের স্ফুটনাঙ্কের অর্ডার করতে পারি, স্ফুটনাঙ্ক। আমি এদের দ্রাব্যতার অর্ডার করতে পারি, পরীক্ষা কিন্তু ভাই এগুলো আসে। আর আমি এদের ক্ষার ধর্মের অর্ডার করতে পারি, মানে ক্ষারকত্বের অর্ডার করতে পারি। কিরকম, একটা, এটা তো সব ক্ষার তাই না, একটা ক্ষার যত বেশি পানিতে দ্রবণীয় তত বেশি সে শক্তিশালী ক্ষার হবে, এবং সেটা সব থেকে বেশি কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সব থেকে স্ট্রং, তারপরে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড। আমার বিশ্বাস এটুকু সবাই বুঝতে পারছে, এটুকু না বোঝার মতো কিছু নাই। এবং পরীক্ষা কিন্তু এগুলাই আসে, যে অপশন থাকে নিচের কোনটির ক্ষার ধর্ম বেশি, নিচের কোনটির গলনাঙ্ক বেশি, নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি, নিচের কোনটি হ্যান বেশি ট্যান বেশি, এরকম অনেক কিছু প্রশ্ন আসে। এবার আসে হইতেছে, আমাকে অলরেডি প্রশ্ন জিজ্ঞেস করছে, নাম কি রে ভাই তোর, আদিশা, ভালো একটা প্রশ্ন করছে। আমি ওদের কার্বনেট নিব, ধর এরকম বেরিলিয়াম কার্বনেট আর বেরিলিয়াম সালফেট, এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট আর সালফেট, কার্বনের সালফেট একই রকম আর কি, আর ক্যালসিয়াম কার্বনেট আর সালফেট। ওকে, সো এর মধ্যে আমি বলতে পারি যে এটা হচ্ছে মোস্ট কি, মোস্ট কোভ্যালেন্ট, এটা হচ্ছে মোস্ট আয়নিক। তাহলে তুই যদি ভাই অর্ডার করিস, কিসের অর্ডার, আমি অর্ডার করবো হইতেছে থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি, স্টেবিলিটি। আমি অর্ডার করতে পারি মেল্টিং টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার। এগুলো করলে সবসময় আমরা জানি এগুলো বেশি হবে, ঠিক আছে, বেশি হওয়া উচিত। কিন্তু এখানে একটা যে কিন্তু থেকে যায়, সেই কিন্তুটা কি আমি জানি যে অনেকে হচ্ছে আন্দাজ করতে পারছে। আমি যদি দ্রাব্যতার অর্ডার যদি করি, তাহলে এমন হওয়া উচিত যে হইতেছে বেরিলিয়াম কার্বনেট আর সালফেট, এটা কার থেকে বেশি হওয়া উচিত, এর থেকে ম্যাগনেসিয়াম কার্বনেট আর সালফেট, এর থেকে বেশি হওয়া উচিত কি ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে সালফেট। কিন্তু থ্যানোসের একটা খুব বিখ্যাত উক্তি আছে, রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। ব্রো, এটা কিন্তু হয় না, এটা কিন্তু হয় না। আমরা একটু খুঁজে বের করবো এটা কেন হয় না, এর উল্টাটা হয়। মানে হয়েছে এরকম, তীর চিহ্নগুলো হয়তেছে এদিকে, বেরিলিয়াম কার্বনেট আর সালফেট এটা বেশি হয় কার থেকে, ম্যাগনেসিয়াম কার্বনেট আর সালফেট। দ্রাব্যতার অর্ডারটা, বাকি সবকিছু সেম থাকে, ক্যালসিয়াম কার্বনেট আর সালফেট। এখন আগে এটুকু আস, ব্যতিক্রমটা যে হয় সেটা দেখলাম, এখন আমরা কারণটা খুঁজে বের করব। কারণটা হচ্ছে, ধর আমি এখানে হচ্ছে বেরিলিয়াম, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে ক্যালসিয়াম, এটা সালফেট অথবা কার্বনেট যাই বলি না কেন। ওকে, সো একটা গ্রুপ বরাবর তুই উপর দিকে যদি, মানে একটা গ্রুপ বরাবর তুই উপর থেকে নিচের দিকে যদি নামিস, তাহলে ল্যাটিস এনথালপি বাড়ে, হাইড্রেশন এনথালপিও বাড়ে। সো উপর থেকে নিচের দিকে নামলে এদের হাইড্রেশন এনার্জি হইতেছে বাড়ে। কেন বাড়ে এখন না, ওকে, শাওন ভাই বলছে বিশ্বাস করে নে, এদের হাইড্রেশন এনথালপি বাড়ে, এদের ল্যাটিস এনথালপিও বাড়ে।
কিন্তু দেখা যায় যে ল্যাটিস এনথালপিটা বহুগুণ বেশি বাড়ে। তাহলে ল্যাটিস এনথালপি যে হারে বাড়ছে, হাইড্রেশন এনথালপি সেই হারে বাড়ছে না। তার জন্য কি হয়, উপর থেকে নিচের দিকে নামলে দ্রাব্যতা বাড়ার কথা কিন্তু দ্রাব্যতা কমে যাচ্ছে। কাদের জন্য? অনলি ফর সালফেট এন্ড কার্বনেট, বাকি কোনো ব্যতিক্রম নাই, শুধুমাত্র এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে কথা হচ্ছে, সোজা কথা বলি, আমি একটু আয়নিক বন্ধনটা এখানে শেষ, আমি একটু পুরোটা রিপিট করি, শুরু থেকে আসছি। দেখ, আয়নিক বন্ধন তৈরি হওয়ার শর্ত তিনটা। ধাতুর আয়নাইজেশন পটেনশিয়ালের মান কম হইতে হবে, অধাতুর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হইতে হবে, যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার ল্যাটিস শক্তি বেশি হইতে হবে। ঠিক আছে? আমাকে বলছে এটা কি সব গ্রুপের জন্য প্রযোজ্য? না, শুধুমাত্র এই গ্রুপের জন্য। আয়নিক কম্পাউন্ড গুলো হাইলি সলিউবল, কারণ কি এদের হাইড্রেশন এনথালপির মানটা ল্যাটিস এনথালপি থেকে বেশি হয়, তার জন্য। আয়নিক কম্পাউন্ডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি হয়? কারণ আয়নিক যৌগটাকে গলাইতে হলে বা আয়নিক যৌগটাকে বাষ্প করতে হলে আয়নিক বন্ধনটাই ভাঙতে হচ্ছে, তার জন্য। 100% আয়নিক বলে কোনো যৌগ হয় না। কেন? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা যত বাড়ে, মানে পোলার আয়ন যত বেশি হয়, সেই যৌগটা তত বেশি সমযোজী হয়। এবং দেখছি সোডিয়াম ক্লোরাইড ইটসেলফ, যেটাকে আমরা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি অ্যাজ এ আয়নিক কম্পাউন্ড, সেটাই 75% আয়নিক। ডাইপোল মোমেন্ট একটা দেওয়া আছে, ডাইপোল মোমেন্ট একটা বের করলাম, এক্সপেক্টেড রিয়েল ভ্যালু কম্পেয়ার করে দেখলাম কত পার্সেন্ট আয়নিক। ফাজান্স রুল থেকে আমরা দেখলাম একটা যৌগের কোন কোন কেসে সে বেশি আয়নিক হবে, কোন কোন কেসে সে বেশি সমযোজী হবে, আর যদি সমযোজী হয় তাহলে তার ধর্মগুলোর কি হবে। এরপরে হচ্ছে আমরা কতগুলো যৌগ নিয়ে হচ্ছে কি বলে, কার আয়নিক প্রপার্টি বেশি, কার বয়লিং পয়েন্ট বেশি, কার মেল্টিং পয়েন্ট বেশি, কার সলিবিলিটি বেশি, কার হচ্ছে কি বলে থার্মাল স্টেবিলিটি বেশি, সেগুলো দেখলাম। গ্রুপ 2 এর কার্বনের এবং সালফেনের একটা ব্যতিক্রম ঘটে, যে উপর থেকে নিচের দিকে নামলে এদের সলিবিলিটি বাড়ার কথা ছিল, বাট বাড়ে না। কেন? ল্যাটিস এনথালপি যে হারে বাড়ে, হাইড্রেশন এনথালপি সেই হারে বাড়ে না। ল্যাটিস এনথালপি বাড়ার হার অনেক বেশি, তার জন্য এদের সলিবিলিটি উল্টা হয়। সো দ্যাটস অল ফর আয়নিক কম্পাউন্ড। আমরা এখন চলে যাব সমযোজী বন্ধনে। আচ্ছা, আয়নিক বন্ধন নিয়ে যদি মাথায় কারো প্রশ্ন থাকে ঝেড়ে ফেল। এখন এটাতে মনোযোগ দে, যেটা গেছে সেটা গেছে, পাস্ট ইজ পাস্ট। তাহলে ওটা যদি তুই এখন মাথায় নিয়ে বসে থাকিস তাহলে তুই এটা বুঝবি না। ঠিক আছে? পানির মতো ক্লিয়ার। ওকে, ঠিক আছে ভাই। নয়েজ ঠিক করে, নয়েজ ঠিক করা যাবে না, কারণ আমার পাশে কনস্ট্রাকশন চলছে, সো সেটা তো ঠিক করা যাবেই না। আর উপরে ফ্যান চলছে, ফ্যান আমি বন্ধ করতে পারবো না, ফ্যান বন্ধ করলে আমার প্রচন্ড গরম লাগবে। তোকে আমি এখন এটা শেখাবো না যে এর ডট এর ক্রস মিলে সমযোজী বন্ধন তৈরি হয়, আমি ওভারল্যাপিংটা দেখাচ্ছি। এসি লাগান, প্রবলেম সলভ। এসি লাগার টাকা দিয়ে যা তুই। দেখ, ওভারল্যাপ হইতে পারে এস এস হইতে পারে, পিএস হইতে পারে, পিপি হইতে পারে। এবং মনে রাখবি এদের বন্ধন শক্তির ক্ষেত্রে যখন পিপি ওভারল্যাপ করে তখন সেই বন্ধন সব থেকে শক্তিশালী হয়, তারপর পিএস, তারপরে হচ্ছে এসএস। কিসের অর্ডার? স্ট্রেংথের অর্ডার। STRENGTH। ওকে, ভালো কথা। এখন ভাই কেন হচ্ছে পিপি বন্ডটা বেশি স্ট্রং হয়? কারণ দেখ, এই যে পিপি ইলেকট্রনের ক্লাউডটাই মাথায় থাকে, তো এখানে ওভারল্যাপিংটা খুব সুন্দর হয়। আর এস এর ক্ষেত্রে ক্লাউডটা সব জায়গায় সমানভাবে ছড়াই ছেড়ে থাকে, তো এজন্য কি হয়, এজন্য এসে খুব ভালো মতো ওভারল্যাপিংটা হয় না। তাহলে কথা হচ্ছে বন্ড স্ট্রেংথের উপর ভিত্তি করে সব থেকে শক্তিশালী পিপি, তারপরে পিএস, তারপর হচ্ছে এসএস। আরেকটা কথা মনে রাখবি, এস এর সঙ্গে এস এর বন্ধন তৈরি হয়, এস এর সঙ্গে পি এর বন্ধন তৈরি হয়, কিন্তু ভাইয়া এস এর সঙ্গে কখনো ডি এর বন্ধন তৈরি হয় না। কেন হয় না? কারণ এস এর শক্তি একরকম, ডি এর শক্তি অনেক অন্যরকম। ঠিক সেরকম পি এর সঙ্গে এস এর বন্ড হয়, পি এর সঙ্গে পি এর বন্ড হয়, পি এর সঙ্গে ডি এর বন্ড হয়, কিন্তু পি এর সঙ্গে এফ এর বন্ড হয় না। কারণ কি? এনার্জি ম্যাচ করে না। বন্ধন তৈরি হইতে হলে দুইটা অরবিটালের শক্তি মোটামুটি কাছাকাছি হইতে হয়। এস এর সঙ্গে ডি এর ডিফারেন্স অনেক বেশি, পি এর সঙ্গে এফ এর ডিফারেন্স অনেক বেশি। এগুলো কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে আসে। কেন হয় না? কারণ হচ্ছে এনার্জি ম্যাচ করে না, এস এর এনার্জি কম, ডি এর এনার্জি অনেক বেশি। ভালো কথা, পরীক্ষায় এই প্রশ্ন আসে। সেটা দিচ্ছে PCl5 তৈরি হয়, এটা হয়, PH5 কেন হয় না? প্রশ্ন হচ্ছে ভাই, ফসফরাস পেন্টা আয়োডাইড এটা তৈরি হয় না কেন? সো আমি জানি অনেকেই হচ্ছে এটা জানে যে কেন এটা হয় না। ফসফরাসকে যদি আমরা এনার্জি দেই তাহলে দেখ কি হয়, নিয়ন মানে হচ্ছে কত হয়েছে 10, 3s2 হয় না,
3s1 3p3 and 3d হইতেছে 1 এরকম হয়। এখন থেকে ওই খ্যাতভাবে ইলেকট্রন বিন্যাস লিখবি না, এভাবে লিখবি, এটা অনেক স্মার্ট লাগে দেখতে। আমি একটু এটাকে ভেঙে লিখি 3s1 3px1 3py1 3pz1 3dxy1 এই হচ্ছে আমাদের ইলেকট্রন কনফিগারেশনটা। ওকে, এখন আমরা আগে দেখছি যে এস এর সঙ্গে কিন্তু ডি এর ওভারল্যাপ হয় না কখনোই। এখন হাইড্রোজেন যদি আসে, হাইড্রোজেনের তো 1s, তার তো আর কোনো কাহিনী নাই। তাহলে কাহিনীটা হচ্ছে দেখ, এখানে হইতেছে এর সঙ্গে এস এর ওভারল্যাপ হয়, এর সঙ্গে হয়, কারণ পি এর সঙ্গে এস হইতে পারে, এর সঙ্গে এস এর হয়, এর সঙ্গে এস এর হয়, কিন্তু এর সঙ্গে এস এটা কিন্তু ভাইয়া হয় না। ওকে, এর জন্য কি হয় না, PH5 এই যৌগটাও তৈরি হয় না। বুঝতে পারছি এটুকু? আবার এটাও তৈরি হয় না, PI5ও তৈরি হয় না। এটা কেন হয় না? কারণ এখানে আয়োডাইড অনেক বড়। মানে চিন্তা কর, ফসফরাসের চারপাশে যদি 5টা আয়োডিন যুক্ত হইতে হয়, 5টা আয়োডিন যদি যুক্ত হইতে হয় তাহলে কি হবে, অনেক বেশি জায়গা দরকার না? তো আয়োডিন অনেক বেশি, তার জন্য এখানে স্টেরিক বাধা অনেক বেশি। সো স্টেরিক বাধা, যারা স্টেরিক বাধা বুঝিস না, একটা মোটা মানুষকে চিকন একটা দরজা দিয়ে পাস করতে গেলে সে যে বাধাটা ফেস করে, একটা মোটা মানুষ একটা চিকন দরজা দিয়ে পাস করতে গেলে যে বাধা ফেস করে তাকে বলা হয় স্টেরিক বাধা। এখন ফসফরাস একটা ছোট জিনিস, তার চারপাশে যদি 5টা আয়োডিন থাকতে হয়, অতটুকু জায়গা নেই, এই বাধাটাকে বলা হয় স্টেরিক বাধা। ওকে, এরপর আসি হইতেছে বন্ড অর্ডার। রোজেন আসিস না? আচ্ছা রোজেন, এখন থেকে শুরু করে আগামী 20 মিনিট কোনো প্রশ্নের উত্তর দিবি না। ওকে, তোদেরকে বলছি আগামী 20 মিনিট কোনো প্রশ্ন করবি না, চ্যাট বক্সে কিছু লিখবি না। আমি জানি অনেক কিছু প্রথম দিকে একটু কনফিউজিং মনে হবে, কিন্তু আগামী 20 মিনিট আমরা কোনো প্রশ্ন নিব না, তোর ভালোর জন্যই বলছি। সো বন্ড অর্ডার কি জিনিস, সে সংক্ষেপে বলা হয় বিও, বন্ড অর্ডার। টপিকটা নতুন, খুব বেশি রেগুলার পরীক্ষায় আসে তা না, মাঝে মধ্যে ডিউতে আসে, মাঝে মধ্যে সাস্টে আসে, বুয়েটেও যদি চলে আসে তাহলে কেউ কিছু তো বলতে পারবে না, আমাদের বইতে টুকটাক আছে। এবং আবারও বলতেছি আগামী 15 থেকে 20 মিনিট আমরা কোনো প্রশ্ন করব না, কোনো প্রশ্ন আমরা নিব না, রোজানো কোনো প্রশ্নের উত্তর দিবে না। সেটা হইতেছে বন্ড অর্ডার হইতেছে 2টা পরমাণুর মধ্যে যতগুলো বন্ধন থাকে, এবং মনে রাখবে এটা সবসময় 2টা পরমাণুর মধ্যে হয়, 2টা পরমাণুর মধ্যে হয়, এর বাইরে কিন্তু হয় না। 2টা পরমাণুর মধ্যে যতগুলো বন্ধন থাকে তাকে বলা হয় বন্ড অর্ডার। জিনিসটা কেমন, যদি ভাই হাইড্রোজেন নেই, এখানে বন্ড অর্ডার কত, 1, কারণ কি 2টা হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ধন আছে জানি। আমি যদি হইতেছে যে কোনো হ্যালোজেন নেই, এর বন্ড অর্ডার 1, কারণ কি এদের মাঝখানে একটা বন্ধন আছে আমরা জানি। আমি যদি অক্সিজেন নেই, এর বন্ড অর্ডার হচ্ছে 2, কারণ কি 2টা বন্ধন আছে আমার মুখস্থ, তোদেরও মুখস্থ আমি জানি। নাইট্রোজেন যদি নেই, বন্ড অর্ডার হচ্ছে 3, কারণ কি মুখস্থ। ওকে ঠিক আছে। এরপর যদি আমি ধর হচ্ছে যে কোনো HX নেই, তার কত 1, কারণ কি আমার মুখস্থ। কিন্তু আমি যখনই তোকে এটা জিজ্ঞেস করব তখনই তুই জানবি না, যখনই তোকে আমি এটা জিজ্ঞেস করব তখনই তুই জানবি না, যখন আমি কার্বনেট নিব তখনই তুই জানবি না। এখন এই যে যেগুলো জানি না সেগুলো কেমনে বের করবো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যেগুলো জানি মুখস্থ সেগুলো তো মুখস্থ, যেগুলো জানি না সেগুলোর জন্য আমরা বের করব। সো বন্ড অর্ডার কিন্তু 2টা পরমাণুর জন্য প্রযোজ্য। ভালো কথা, 2টা পরমাণুর মধ্যে যতগুলো বন্ধন থাকে দ্যাটস কল্ড বন্ড অর্ডার, বন্ধন ক্রম। জানি তো জানি, যেগুলো জানি না সেগুলো বের করার চেষ্টা করব। এখন এই বন্ড অর্ডার পড়ার জন্য যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে মট বা MOT, যাই বলিস না কেন। ইলাবোরেট ফর্ম হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি, অরবিটাল থিওরি, সংক্ষেপে MOT বলে। MOT একটা বিশাল কনসেপ্ট, একটা বিশাল কনসেপ্ট। আমরা এখানে সম্পূর্ণটা পড়বো না, তো আমরা বন্ড অর্ডার বের করার জন্য যেটুকু লাগবে সেটুকু পড়বো। এবং একটু বলে দেই যে হতেছে, মনে রাখবি অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু, অনেকে জানিস না, আর মলিকিউল শব্দের অর্থ হচ্ছে অণু, একটু লিখে দিলাম আর কি। তাহলে আবারও বলতেছি আমাদের উদ্দেশ্য কিন্তু MOT শেখা না, আমাদের উদ্দেশ্য মোটো MOT শেখার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্ড অর্ডার বের করা। এখন ওই সেই বন্ড অর্ডার শেখার স্বার্থে MOT কিছুটা শেখা লাগে।
এমওটির কয়েকটা স্বীকার্য আমরা পড়বো। প্রথম স্বীকার্য, হায় হায় লেখা মিলে গেছে, যাই হোক, অ্যাটমিক অরবিটাল মিলে মলিকিউলার অরবিটাল তৈরি হয়। অ্যাটমিক অরবিটাল মিলে মলিকিউলার অরবিটাল তৈরি হয়, মানে অ্যাটম মিলে যেমন মলিকিউল তৈরি হয়, মানে পরমাণু মিলে যেরকম অণু তৈরি হয়, ঠিক সেরকম পারমাণবিক অরবিটাল মিলে আণবিক অরবিটাল তৈরি হয়। প্রথম স্বীকার্য, কোনো প্রশ্ন করবো না আগামী 15 মিনিট। দ্বিতীয় প্রশ্ন, যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকিউলার অরবিটাল। মানে একটা অ্যাটম মলিকিউল যখন তৈরি হয়, মানে যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে ততগুলো আণবিক অরবিটাল তৈরি হবে। তাহলে প্রথমটা ছিল অ্যাটমিক অরবিটাল মিলে মলিকিউলার অরবিটাল তৈরি হয়, মানে বাংলা যদি বলি পারমাণবিক অরবিটাল মিলে আণবিক অরবিটাল তৈরি হয়। দ্বিতীয় হতেছে যতগুলো পারমাণবিক অরবিটাল ততগুলো আণবিক অরবিটাল। তৃতীয় হচ্ছে যতগুলো মলিকিউলার অরবিটাল তৈরি হলো, যতগুলো মলিকিউলার অরবিটাল তৈরি হলো তার অর্ধেক হচ্ছে বন্ডিং অরবিটাল তৈরি হয়। সো বন্ডিং অরবিটাল মানে হচ্ছে স্টেবল অরবিটাল, কোনো প্রশ্ন করব না। আর বাকি অর্ধেক তৈরি হয় অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং মানে হচ্ছে আনস্টেবল অরবিটাল। স্টেবল কেমনে হয়, এখানে আসলে এরা পরস্পরকে আকর্ষণ করে, এরা পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে। তাহলে তিনটা স্বীকার্য, স্বীকার্য যে তিনটা এমন কোনো কথা নেই, স্বীকার্য অনেক। বাট ওই যে আমরা বলছিলাম না, আমরা আসলে এমওটি লাইট পড়ছি, মানে লাইট ভার্সনটা আর কি। যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকিউলার অরবিটাল, যতগুলো মলিকিউলার অরবিটাল তৈরি হয়, ওকে, তার অর্ধেক যাবে হচ্ছে বন্ডিং, অর্ধেক হবে বন্ডিং অরবিটাল, অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল স্টেবল, অ্যান্টি বন্ডিং অরবিটাল আনস্টেবল। আর আমাদের যেমনটা উদ্দেশ্য ছিল বন্ড অর্ডার বের করা। সো বন্ড অর্ডার হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, মানে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, মানে যে বন্ডিং এ যে পরিমাণ ইলেকট্রন থাকবে, অ্যান্টি বন্ডিং এ যে পরিমাণ ইলেকট্রন থাকবে, বাই হচ্ছে 2। তাহলে পুরো স্লাইডটা হচ্ছে একটু রিপিট করি। শুরু থেকে বলে আমরা এমওটি, আমি জানি এখানে হয়তো এমন কেউ আছে যে আমার থেকে অনেক ভালো পারতেই পারিস, কিন্তু আমি এখানে ভুল ধরবি না, কারণ আমি কমপ্লিটটা পড়াচ্ছি না, আমি শুধু অর্ধেক পড়াচ্ছি যতটুকু আমাদের দরকার হয়। তাহলে অ্যাটমিক অরবিটাল মিলে মলিকিউলার অরবিটাল তৈরি হয়, প্রথম কথা। যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকিউলার অরবিটাল। হাফ অফ দ্য মলিকিউলার অরবিটাল উইল বি বন্ডিং অরবিটাল, হাফ অফ দ্য মলিকিউলার অরবিটাল উইল বি অ্যান্টি বন্ডিং অরবিটাল। আর বন্ড অর্ডার হতেছে বন্ডিং অরবিটালের ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন বাই হচ্ছে 2। আপাতত কিচ্ছু বোঝা লাগবে না, যে কথাগুলো বলছি সেই কথাগুলো খেয়াল করে শুনলেই হচ্ছে। আমরা পরের স্লাইডে যাই। আমি একটা অণু নেই, হাইড্রোজেন, ওকে। এখন এই হাইড্রোজেন হচ্ছে অণু, এটা দুইটা পরমাণু নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে 1s1, এই হাইড্রোজেন হচ্ছে 1s1, ওকে। এখন এই পরমাণু মিলে যখন অণু তৈরি হয় তাহলে পারমাণবিক অরবিটাল মিলে, সো এই হচ্ছে 1s1, এই হইতেছে 1s1, এবং এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, অ্যাটম তো, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এবং এখানে দেখ ইলেকট্রন একটা, এখানে ইলেকট্রন একটা, তাহলে এখানে অ্যাটমিক অরবিটাল কয়টা, দুইটা। তাহলে মলিকিউলার অরবিটাল তৈরি হবে কয়টা, দুইটা, এবং হাফ যাবে বন্ডিং, হাফ যাবে অ্যান্টি বন্ডিং। তাহলে দেখ এখানে দুইটা দেখে তৈরি হবে দুইটা, হাফ যাবে বন্ডিং, হাফ হচ্ছে, এটা হচ্ছে মলিকিউলার অরবিটাল। আমি একটু সুন্দর করে লিখে, সেটা হচ্ছে মলিকিউলার অরবিটাল, এটা হচ্ছে মলিকিউলার অরবিটাল, কিন্তু এটা হচ্ছে বন্ডিং মলিকিউলার অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং কে উপরে লেখা হয় কারণ ওর এনার্জি বেশি, তো স্টেবিলিটি হচ্ছে কম। তাহলে দেখ দুইটা পারমাণবিক অরবিটাল মিলে দুইটা আণবিক অরবিটাল তৈরি করছে, দুইটার অর্ধেক, মানে একটা গেছে বন্ডিং, একটা গেছে হচ্ছে অ্যান্টি বন্ডিং। এবার ইলেকট্রন কই যাবে, ইলেকট্রন তো মোট দুইটা। আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরে থাকার চেষ্টা করে, আউবা আমাদের শিখাইছে। তাহলে এই দুইটা ইলেকট্রন দুইটাই থাকবে হচ্ছে নিচে, উপরে যাবে না। কারণ কি, কারণ আগে বন্ডিং স্টেবল যেটা, বা শক্তি যেখানে কম সেখানে আগে যাবে। তাহলে আমরা যেমনটা শিখছিলাম বন্ড অর্ডার সমান কি ছিল, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কয়টা দেখবে, দুইটা। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কয়টা, শূন্য, বাই হচ্ছে 2। 2 মানে হচ্ছে এখানে 1 থাকে। এই 1 মিন করে হাইড্রোজেনের মাঝখানে একক বন্ধন বিদ্যমান। কোনো প্রশ্ন না, যেটুকু বুঝেছি বুঝলে হইতেছে, না বুঝলে হইতেছে পরের স্লাইডে গিয়ে বুঝবে। লিখা হলে একটু জানাস। আচ্ছা লেখা শেষ। এবার আমি হচ্ছে হিলিয়াম নেই, He2। অনেকে মনে মনে ভাবতেছে এই লোকটা কি শুরু করলো, হিলিয়াম 2 তো আমি জীবনে দেখি নাই, তাহলে হিলিয়াম 2 কেমনে হয়েছে, দেখি হিলিয়াম 2 কি হয়।
হিলিয়ামের ক্ষেত্রে দুইটা হিলিয়াম পরমাণু মিলে তৈরি হয়, তাহলে হিলিয়াম কি এখানে 1s2, এখানেও হিলিয়াম কি ভাই 1s2। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এইখানে হইতেছে 1s, আমি আর বক্স আঁকতেছি না, বক্স আঁকতে একটু কষ্ট লাগে, এই দাগ দিয়ে বোঝাচ্ছি আর কি অরবিটাল গুলো। 1s, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, দিস ইজ অ্যাটমিক অরবিটাল, দিস ইজ অ্যাটমিক অরবিটাল, দুইটা মিলে দুইটা মলিকিউলার অরবিটাল তৈরি হবে, হাফ যাবে হচ্ছে বন্ডিং, উপরেটা অ্যান্টি বন্ডিং, নিচেরটা হচ্ছে বন্ডিং, তাহলে বন্ডিং মলিকিউলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। এখন দেখ এখানে ইলেকট্রন মোট 4টা, তাহলে নিচে প্রথমে দুইটা যাবে, নিচে ফিল আপ করার পরে যাবে হচ্ছে উপরে, তাহলে এখানে বন্ড অর্ডার সমান কত আসে ব্রো? বন্ডিং ইলেকট্রন কয়টা দেখ 2টা, এই যে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কয়টা 2টা বাই হচ্ছে 2, মানে এখানে থাকে 0। এই 0 মিন করে হিলিয়াম 2 এই যৌগটা আসলে তৈরি করা পসিবল না। ওকে ঠিক আছে, এখনো কোনো প্রশ্ন না, লিখে না আগে। না লিখলে কিছু হবে কেন অর্পিতা জিজ্ঞেস করছে, না লিখলে কোনো সমস্যা নেই, বাট আমি জানি অনেকে লিখে, তাদের জন্য আমি সুযোগটা দিচ্ছি। লেখা শেষ, এবার আমি নিব হচ্ছে নাইট্রোজেন N2। নাইট্রোজেন কি দুইটা নাইট্রোজেন পরমাণু, তো 1s2, 2s2 এবং 2p3, এখানেও তাই নাইট্রোজেন 1s2, 2s2, 2p3। আমরা শুধু যোজনী শেল নিয়ে কাজ করলে আসলে হয়, সবগুলো করা উচিত, বাট যোজনী শেল নিয়ে কাজ করলে হয়, কোনো সমস্যা হয় না। তাহলে দেখ ওর হচ্ছে 2s এবং ওর হচ্ছে 2s, এর 2s, এর 2s, ইলেকট্রন এখানে দুইটা, এখানে হচ্ছে দুইটা। এখন তোরা আগের থেকে দেখবি একটুখানি ভালো বুঝতেছিস, আমার বিশ্বাস আর কি, অভিজ্ঞতা থেকে বলি, প্রথম দিকে একটু খটকা লাগে, যত সামনে আসবো তত বেশি সহজ হয়ে যাবে, কিন্তু আগে থেকে প্রশ্ন করবে না, রোজেনকেও না, চ্যাট বক্সেও না। তাহলে 4টা ইলেকট্রনের 2টা যাবে বন্ডিং, 2টা যাবে অ্যান্টি বন্ডিং, ঠিক আছে। এবার আসি 2p। 2p এর ক্ষেত্রে দেখ এখানে হচ্ছে 3টা থাকবে, এর 2p আর আরেকটা নাইট্রোজেনের 2p। ওকে, সো এর হচ্ছে 2p, ইলেকট্রন এখানে আছে কয়টা? 3টা অ্যাটমের মধ্যে, এখানেও কয়টা আছে? 3টা আছে অ্যাটমের মধ্যে। তাহলে যে 6টা অরবিটাল পার্টিসিপেট করে 6টা তৈরি করবে, এবং 6টার অর্ধেক যাবে অ্যান্টি বন্ডিং, আমরা যেমনটা জানি, অর্ধেক যাবে হচ্ছে বন্ডিং, আমরা যেমনটা জানি। ভালো কথা। তাহলে ভাই ইলেকট্রন প্রথমে কোথায় ফিল আপ করবে? বন্ডিং এ, তাহলে এই 6টার 6টাই যাবে বন্ডিং। ওকে, ভালো কথা। এবার তুই যদি বন্ড অর্ডার বের করতে চাস, বন্ড অর্ডার সমান হতেছে নাম্বার অফ বন্ডিং কত? নাম্বার অফ বন্ডিং হচ্ছে দেখ এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 6, যোগ করলে কত হয়? 8। নাম্বার অফ অ্যান্টি বন্ডিং কত? 2 বাই হচ্ছে 2, তার মানে 3 থাকে। এই 3 মিন করে নাইট্রোজেনের মাঝখানে আসলে ট্রিপল বন্ড থাকে। ওকে, কোনো প্রশ্ন আগে থেকে করবে না, তোর যত মনে প্রশ্ন আসছে সব এমনিতেই হয়ে যাবে। আসলে কি দেখ এখানে বন্ডিং অ্যান্টি বন্ডিং ক্যান্সেল আউট হয় না, সো শুধু এটা নিয়ে হিসাব করলে হয়, সো শুধু পি হিসাব করলেও হয়। ওকে ভাইয়া, এরপরে আমরা আরেকটা আসি, NO। সো NO এক পাশে তো নাইট্রোজেন, সো নাইট্রোজেন তো হচ্ছে এখানে পি এর উপরে শেষে 3 থাকে, আর অক্সিজেন পি এর উপরে শেষে 4 থাকে, দুটো ভিন্ন রকম। ওকে, ভালো কথা। এখন দেখ এর হচ্ছে 3টা পি, 1 2 3, এর হচ্ছে 3টা পি, 1 2 3। সো এখানে হচ্ছে 2p, এখানে হচ্ছে 2p, কার এ পাশে নাইট্রোজেন, এ পাশে অক্সিজেন, এখানে ইলেকট্রন কয়টা? 3টা, এখানে কয়টা? 4টা। ওকে, তাহলে আমরা জানি 6টা অরবিটাল মিলে 6টা অরবিটাল তৈরি করবে, 3টা যাবে অ্যান্টি বন্ডিং আর 3টা যাবে হচ্ছে বন্ডিং, এবং আমরা এটাও জানি যে প্রথমে বন্ডিং এ ফিল আপ করবে, তাহলে ইলেকট্রন মোট 4 আর 3 7, 1 2 3 4 5 6, দেন হচ্ছে 7। তাহলে এখানে বন্ড অর্ডার সমান কত ভাই? নাম্বার অফ বন্ডিং হচ্ছে দেখ 6টা, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং একটা, বাই হইতেছে 2 সমান 2.5। এই 2.5 কি মিন করে লিখে না আগে, তারপর বলতেছি।
2.5 একটা ফ্র্যাকশন নাম্বার, মানে এটা মিন করে আড়াইটা বন্ধন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আড়াইটা বন্ধন কি জিনিস? আড়াইটা বন্ধন মানে এটা মিন করে দুইটা সলিড বন্ধন আর একটা হচ্ছে অর্ধেক বন্ধন, অর্থাৎ নাইট্রোজেন এখানে হচ্ছে অক্সিজেন, দুইটা সলিড বন্ধন তো অবশ্যই আছে, আর একটা ইলেকট্রন মাঝে মধ্যে এখান থেকে ঘুরে এখানে যায়, মাঝে মধ্যে এখান থেকে ঘুরে এখানে যায়। অর্থাৎ মনে রাখবি কখনো যদি বন্ড অর্ডার ফ্র্যাকশন আসে, ওকে, এটা মিন করে সেখানে কি আছে? রেজোনেন্স আছে। সো কখনো বন্ড অর্ডার ফ্র্যাকশন ভাই এটা মিন করে সেখানে অবশ্যই কি আছে? রেজোনেন্স আছে। এখনো কোনো কোয়েশ্চেন না রোজেন, এখনো কোনো কোয়েশ্চেনের উত্তর দিবে না তোদেরকে। ওকে, তাহলে আমরা একটু শর্টকাট দেখবো, শর্টকাট না একটু স্ট্র্যাটেজিক্যালি দেখবো। প্রথমে দেখে হইতেছে কার্বন মনোক্সাইড, এটা আমি জানি তোরা অনেকেই পারবি। দেখ আমরা কিন্তু বুঝে ফেলছি জিনিসটা, এখন হচ্ছে আমরা শর্টকাটে বের করব। একটা কার্বনের পিতে কত আছে? 2 আছে, অক্সিজেনের পিতে 4 আছে। ওকে, ভালো কথা। এখন একটার পিতে হচ্ছে 2, একটার পিতে হচ্ছে 4, তাহলে মোট পিয়ার ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে বন্ড অর্ডার সমান কত হবে? দেখ এই 6টার 6টাই যাবে বন্ডিং, কারণ দেখ বন্ডিং এ 6টা ধরে, এন্টি বন্ডিং এ তো যাবে না, বাই হচ্ছে 2 মানে থাকে হচ্ছে 3। সো কার্বন মনোক্সাইডে বন্ড অর্ডার 3 আমাকে অলরেডি হইতেছে হারুন বলেই দিছে। আমি যদি সায়ানাইড নেই Cn মাইনাস, কার্বনে পি এর উপরে 2, নাইট্রোজেনে পি এর উপরে 3। ভাইয়া এখানে কিন্তু কাহিনী শেষ নাই, যে মাইনাস মানে কি? একটা এক্সট্রা ইলেকট্রন আছে মানে +1। কেন +1? মাইনাসের জন্য +1। তাহলে চিন্তা কর এখানে যোগ করলে হয় কত? 3 আর 2 5 আর 1 6। তাহলে বন্ড অর্ডার সমান কত হবে? 6টাই বন্ডিং, এন্টি বন্ডিং এ নাই, বাই হইতেছে 2 মানে কি থাকে 3। গুড, অনেকে আমার আগে উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। এখনো কিন্তু কোনো প্রশ্ন করবি না। যদি হচ্ছে আমি কি নেব, ধরো O2 প্লাস নেই, তাহলে এখানে হচ্ছে পি এর উপরে 4, পি এর উপরে 4 প্লাস মানে তো ইলেকট্রন একটা কম আছে, সো -1। 4 আর 3 4 আর 4 8, এখানে থাকে হচ্ছে 7। ওকে, সো বন্ড অর্ডার সমান হতেছে, দেখ 7টার মধ্যে 6টা যাবে বন্ডিং, একটা যাবে অ্যান্টি বন্ডিং, বাই হচ্ছে 2। আমাকে ধুমা সবাই সঠিক উত্তর দিচ্ছে, মানে এখানে থাকে হচ্ছে 2.5। আমি যদি O2 2 মাইনাস নেই, পি এর উপরে হতেছে 4, পি এর উপরে হতেছে 4, -2 মানে যোগ করলে হবে +2, তাহলে যোগ করলে হয় 10। ব্রো এই 10টার মধ্যে 6টা যায় হচ্ছে বন্ডিং, 4টা যাবে অ্যান্টি বন্ডিং, বাই হচ্ছে 2 মানে এখানে থাকে হইতেছে 1। ওকে, সো এটা হইতেছে বন্ড অর্ডার। এখনো প্রশ্ন করবি না, বন্ড অর্ডার এখনো শেষ হয়নি। আমি জানি তোর মনে অনেকের মনে আসছে বেনজিন দেখান, এই দেখান, সেই দেখান, সবই দেখাবো। সো এতক্ষণ ধরে দেখলাম আসলে দ্বিপরমাণুক, এমন অণু যে অণুতে পরমাণু হচ্ছে 2টা। এখন প্রশ্ন হচ্ছে বেশি হইলে কি হবে? সো আমরা একটু পরের পেজে দেখবো বেশি হইলে কি হয়। লেখার জন্য আমি একটু সময় দিচ্ছি, কিন্তু প্রশ্ন করবি না এখনো। তোরা অনেক জোস, মানে সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছে, নাইস। আমি কয়েকটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল হচ্ছে মিথেন, ফর এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়া, ফর এক্সাম্পল হচ্ছে পানি, ফর এক্সাম্পল সালফেট। আগে এগুলোই দেখে, বাকিগুলো পরে দেখে। মিথেনের ক্ষেত্রে মিথেনের বন্ড অর্ডার কত? এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ড অর্ডার কত। আবারও বলতেছি, মিথেনের বন্ড অর্ডার বলে কোনো জিনিস হয় না, মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ড অর্ডার কত হয় দেখে বুঝতে পারছিস? 1 হয়। অ্যামোনিয়াতে যদি আসি, এটা কিন্তু প্রশ্ন না যে অ্যামোনিয়ার বন্ড অর্ডার কত, প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড অর্ডার কত, এবং এটা কত আসে? 1 আসে। বের করতে পারছি। যদি আমি এখানে পানি নেই, এটা হচ্ছে পানি, পানিতে হাইড্রোজেন অক্সিজেন বন্ড অর্ডার কত? বন্ড অর্ডার হইতেছে 1। যদি সালফেট নেই, এটা তো ভাই জানি না, কারণ কি এটা তো সহজে বের করা যাচ্ছে না। এখন দেখি সালফেটের আসলে কি কাহিনী। আগে 3টা লিখে নে, পরে এটা সালফেটের আমি দেখাচ্ছি।
অয়ন বলতেছে আপনিও জোস, নিজের প্রশংসা করি। একজন বলছে ইউ আর লেখা কমপ্লিট। এখন সালফেটের ক্ষেত্রে যেটা দেখলাম ভাইয়া, সালফেট হচ্ছে এই হচ্ছে স্ট্রাকচার সালফার, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন। তো এর ক্ষেত্রে ফর্মুলা হইতেছে, মনে রাখবি, বন্ড অর্ডার সমান নাম্বার অফ বন্ডস মাইনাস নাম্বার অফ অ্যাটমস, সরি, এখানে বন্ড অর্ডার সমান নাম্বার অফ বন্ড মাইনাস নাম্বার অফ অ্যাটমস। ওকে, সেটা কিরকম দেখ, সালফারের সাথে আমরা বের করতেছি সালফার অক্সিজেন বন্ড অর্ডার। ওকে, সালফারের সাথে অক্সিজেনের বন্ড কয়টা বলতে হবে? 6টা। দেখ 6টা, 2 4 6। সালফার নাম্বার অফ অ্যাটম মানে কি, সালফারের সাথে কয়টা অক্সিজেন আছে? 4টা, মানে এখানে থাকে হচ্ছে 1.5। ওকে, নাম্বার অফ বন্ডস মাইনাস নাম্বার অফ অ্যাটমস। যদি আরো উদাহরণ নেই, যেমন দেখবে কার্বনেট, অক্সিজেন, কার্বন, এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। এখানে কার্বন অক্সিজেন বন্ডটা যদি বের করি, নাম্বার অফ বন্ডস হচ্ছে দেখ 3 ভাইয়া। কার্বনের সাথে অক্সিজেনের 3টা বন্ধন আছে। আর কয়টা অ্যাটম আছে কার্বনের সাথে? 3টা অক্সিজেন আছে। সো সরি, 2, নাম্বার অফ বন্ড হচ্ছে 4, নাম্বার অফ অ্যাটম হচ্ছে 3, মানে এখানে থাকে হচ্ছে 1.33। ওকে, যদি আমি নাইট্রেট নেই, তোকে আসলে স্ট্রাকচারটা এগুলো জানতে হবে, স্ট্রাকচার না জানলে করা যাবে না। এখানে অক্সিজেন, এখানে মাইনাস, এখানে সন্নিবেশ বন্ধন, সে যাই হোক। নাম্বার অফ বন্ড হচ্ছে ভাই 4টা, নাম্বার অফ অ্যাটম হচ্ছে 3, মানে এখানে থাকে হচ্ছে 1.33। এখনো কোনো প্রশ্ন করবি না, শুধু লিখে হলে আমাকে একটু জানাস। ওকে, ডান। এবারে আসি বেনজিনের ক্ষেত্রে। সো বেনজিন, সে বাচ্চাকালের স্ট্রাকচারটা একটু আমরা আঁকি। আমি কাট করে লিখি, দেখে বুঝে তোরা বুঝে কাট করে লিখিস। আচ্ছা, বেনজিনের বন্ড অর্ডার 2 রকম হয়, একটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড অর্ডার। ওকে, এটা 1, বাচ্চা পোলাপানা বুঝবে, কারণ কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে হচ্ছে একটা। ওকে, আর বেনজিনে হইতে পারে কার্বন কার্বন বন্ড অর্ডার। এইটা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখবো যে এখানে কাহিনীটা কেমন হয়। যেহেতু বেনজিন একটা সাইক্লিক যৌগ, একটা সাইক্লিক যৌগ, সো যে কোনো একটা কার্বনকে তুই র্যান্ডমলি পিক কর, যে কোনো একটা কার্বনকে পিক করলাম, আমি ধরলাম এটা করলাম, নট নেসেসারিলি এটাই করতে হবে, যে কোনো একটা ধরলেই হইতেছে। এখন এই কার্বনকে ধরছি, এখন দেখ এই কার্বনের সাথে মোট কার্বনের বন্ধন কয়টা? কার্বনের সাথে কার্বনের বন্ধন হচ্ছে মোট 3টা, দেখবে 3টা, আমাকে অলরেডি বের করে দিয়েছে একজন, তারেক, থ্যাংক ইউ। সো কার্বনের সঙ্গে আমি যেহেতু কার্বন কার্বন বের করতেছি, আমার ডিল হবে এখন কার্বন কার্বন নিয়ে। তো যে কার্বনটা র্যান্ডমলি পিক করছি সেই কার্বনের সাথে কার্বন বন্ধন হচ্ছে 3টা, আর সেই কার্বনের সাথে কার্বন পরমাণু কয়টা? কার্বন পরমাণু 2টা, মানে এখানে থাকে 1.5। 1.5 মানে আমরা জানি কি, একটা পূর্ণ বন্ধন আর একটা হচ্ছে অর্ধেক বন্ধন, মানে ওই যে বেনজিনে যে রেজোন্যান্স হয় না, সেই যে রেজোন্যান্স, সেই রেজোন্যান্স মিন করে 1.5। একটা সলিড সিগমা বন্ধন, আর পাই বন্ধনগুলো ঘুরতে ঘুরতে অর্ধেক করে ভাগে পড়ে আর কি। এবার কাহিনী হচ্ছে বন্ডের নিয়ে আর কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে, দেখি কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আগেটা লেখা অনেক। মনে রাখবি, বন্ড অর্ডার যত বেশি হয়, বন্ড স্ট্রেংথ তত বেশি হয়। ওকে, আর বন্ড অর্ডার যত বেশি হয়, বন্ড লেন্থ তত কম হয়, সেটা হচ্ছে বন্ড লেন্থ। সো বন্ড অর্ডার বেশি হলে বন্ড স্ট্রেংথ বেশি হয়, মানে বন্ধন শক্তিশালী হয়, আর বন্ধনগুলো দৈর্ঘ্য কমে আসে। যদি আমি উদাহরণ নেই, একটা হচ্ছে ভাইয়া অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, অ্যালকেনের পরে অ্যালকেন নেব না, আমি একটু অ্যালকেনের পরে নিব হইতেছে বেনজিন,
এরপর হচ্ছে অ্যালকিন। আমি জানি এটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার এটাও জানি 80% স্টুডেন্ট খুব পছন্দ করছে, ওদের কাছে খুব মজা লাগছে, আমি সেটাও জানি। এখন অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড অর্ডার কত? 1, এখানে 1.5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, দেখ নর্মালি বোঝা যাচ্ছে। এবং দূরত্বটা মনে আছে, তার জন্য এই দূরত্ব সব থেকে বেশি ছিল 154 ন্যানোমিটার, এটা একটু কমে গেছিল 139 ন্যানোমিটার, এটা আরো কমে গেছিল 134 ন্যানোমিটার, এটা 0.120 ন্যানোমিটার। তাহলে বন্ড অর্ডার বাড়ছে, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস ধর, আমি যদি এই তিনটা নেই, একটা হইতেছে O2 যার বন্ড অর্ডার ছিল 2, আগে বের করা আছে, প্যারা নিস না। একটা হইতেছে O2 প্লাস যার বন্ড অর্ডার 2.5, একটা O2 2 মাইনাস যার বন্ড অর্ডার হইতেছে 1, এটা আগে স্লাইডেই লেখা আছে। এখন এদের ক্ষেত্রে যদি আমি অর্ডার করি, সো শক্তির অর্ডার হবে হইতেছে সব থেকে বেশি হবে হইতেছে O2 প্লাস, তার থেকে বেশি হবে হইতেছে কম হবে O2, তার থেকে হবে হচ্ছে O2 2 মাইনাস। আর বন্ধন লেন্থ যদি চিন্তা করি, তাহলে এর হবে উল্টা, O2 প্লাস সব থেকে ছোট, তারপর O2, তারপর O2 মাইনাস। দ্যাটস অল ফর বন্ড অর্ডার। তাহলে আমি পুরো ব্যাপারটা রিপিট করি একটা, পেছনে যাই। আচ্ছা, বন্ড অর্ডার হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে যতগুলো বন্ধন থাকে তাকে বলে, দেখে যেগুলো এখন বের করে ফেলছে, দুইটা পরমাণুর মধ্যে যতগুলো বন্ধন থাকে তাকে বলা হয় বন্ধন ক্রম। যেগুলো জানি সেগুলো জানি, যেগুলো জানি না সেগুলোর জন্য আমরা হালকা করে এমোটে দেখি। এমোটি কি বলে? যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকুলার অরবিটাল, যতগুলো মলিকুলার অরবিটাল, half of the molecular orbital will be bonding orbital, half of the molecular orbital will be anti-bonding orbital. Okay, বন্ড অর্ডার হইতেছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই হচ্ছে 2। আমরা হচ্ছে হাইড্রোজেন দেখলাম, হিলিয়াম দেখলাম, নাইট্রোজেন দেখলাম, নাইট্রিক অক্সাইড দেখলাম, শর্টকাট দেখলাম। যেগুলোর ক্ষেত্রে বন্ধন অনেক কমপ্লিকেটেড সেগুলোর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে নাম্বার অফ বন্ড মাইনাস নাম্বার অফ অ্যাটম, বন্ড অর্ডার ফ্র্যাকশন মানে রেজোনেন্স। বেনজিনে কার্বন কার্বন হচ্ছে 1.5, কার্বন হাইড্রোজেন হচ্ছে 1। বন্ড অর্ডার বাড়লে বন্ধন শক্তিশালী হয়, আবার বন্ধন দূরত্ব কমে যায়, সেক্ষেত্রে আমরা অ্যালকেন বেনজিন, অ্যালকিন অ্যালকাইন দেখলাম, অক্সিজেন অক্সিজেন ক্যাটায়ন, অক্সিজেন অ্যানায়ন, ব্লা ব্লা অনেক কিছু দেখলাম। সো এইটুকু হচ্ছে ভাই আমাদের ব্রেকের আগ পর্যন্ত। এখন আমার ঘড়ি অনুযায়ী বাজে হচ্ছে 3:21, 3:27 সময় আমরা জয়েন করব। সো বন্ড অর্ডার এইটুকুই, আর না, 3:27 জয়েন করবো, তো একটু রেস্ট নে।
এই ব্রেক এখনো শেষ হয়নি, আমি আসছি খাজুরে লাভ করতে। খালি পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করতে ভালো লাগে না। আমাকে লিখছে ভাই আপনি জোস পড়ান, আপনার একটা স্কেচ আঁকতে ইচ্ছা করতেছে, এঁকে ফেল। আচ্ছা, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। আমার ভোকালের পর আমার বান্ধবী ক্রাশ, সিরিয়াসলি আই কুড নট লিভ উইথ মাই ওন ফেলার। আচ্ছা ঠিক আছে, থ্যানাসের ডায়লগ। ভাই আপনি ক্লাসগুলো নিয়েন দুপুরের, আমি দেখে দেখে যেগুলোতে আমার প্রশংসা আছে সেগুলো পড়ছি, বুঝছিস? আমি কি মাউস দিয়ে লিখি? তোর মনে হয় মাউস দিয়ে ভাবে লেখা সম্ভব? এই দেখাতে কলম আছে। ভাই দুটি ভিন্ন গ্রুপ পর্যায়, পর্যায় কি রে ভাই? ও পর্যায়। নেক্সট টাইম থেকে আপনার কেমিস্ট্রি ক্লাস চাই, আপনি ছাড়া ক্লাস করব না। না এরকম উগ্রবাদী হইস না। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন শিল্ডিং নিয়ে বলেন কিছু। ভাই এটা হচ্ছে যখন আমরা গুণগত রসায়ন পড়াবো তখন বলবো, তুই ওখানে শুনে নিস। রিঅ্যাকশনস গুলো প্লিজ ক্লিয়ার, আমি চেষ্টা করবো যতগুলো দেখানো যায় আর কি। তারপরে তেছে আপনি আমাদের ক্লাস নেবেন, ওকে। তারপর হচ্ছে সোজা করে লিখবো না, আমার বাঁকা করে লিখতে খুব ভালো লাগে, তুই সোজা করে লাগ। আচ্ছা 3:27 বেজে গেছে, আমরা এখন খাজুরে লাভ পাচ্ছি। আচ্ছা এখন তোরা হচ্ছে যদি কোনো সমস্যা হয় রোজেনকে টুকটাক প্রশ্ন করতে পারিস। রোজেনকে কিছুক্ষণ আমি অব্যাহতি দিছিলাম তোদের প্রশ্নের হাত থেকে, বাট তোরা বেস্ট, খুব ভালো লাগছে আমার। এই যারা যারা ব্রেকে গেছিলি চলে আস, এটা হচ্ছে ফার্স্ট লাইন। শঙ্করায়ন পড়াবেন না, এই যে শঙ্করায়ন সরে আসছে। আচ্ছা সমযোজী বন্ধন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। ওকে, তো সিগমা হচ্ছে দিস ইজ সিগমা, আর পাই তো হচ্ছে পাই। এখন সিগমা এবং পাইয়ের মধ্যে মেইন ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে মনে রাখবি সিগমা হয় হচ্ছে সংকরিত অরবিটালে। সো সিগমা হয় সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটালে হয় সিগমা। বন্ড অর্ডার মাথা থেকে ঝেড়ে ফেল, মানে যদি কেউ না বুঝিস ইন কেস, আমি জানি এখানে 80 বা 85% মানুষ বুঝছে, বাট যদি ইন কেস যদি কেউ না বুঝিস হইতে পারে, তাহলে ওরা মাথা থেকে ঝেড়ে ফেল। আচ্ছা ঠিক আছে। আর সংকরিত অরবিটালে হয় সিগমা, আর অসংকরিত অরবিটালে হয় হচ্ছে পাই। অসংকরিত অরবিটালে। এবং এটা মনে রাখা জরুরি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, যে মনে রাখবি সিগমা সবসময় আগে হয়, এবং আগে হয় কয়টা হয়? একটা হয়, কারণ মুখোমুখি ওভারল্যাপ তো, দুইটা পরমাণুর মধ্যে কখনো দুইটা সিগমা হয় না। আর পাই হয় হইতেছে সিগমা হওয়ার পরে, সিগমা হওয়ার পর। ওকে, এবং এটা একটা হইতে পারে, এটা দুইটা হইতে পারে। তাহলে সোজা কথা, সংকরিত অরবিটালে হয় সিগমা, অসংকরিত অরবিটালে হয় পাই। সংকরিত অরবিটালে হচ্ছে সিগমা একটা হয়, এখানে হচ্ছে দুইটা হয়। আমাকে বলছে আমাদের তো পড়াই নেই কলেজে এগুলা, কারণ তোদের কলেজে শাওন ভাই ক্লাস নেই, তাই খুব ভাব নিয়ে নিলাম। আচ্ছা কোথাও যদি একটা বন্ধন থাকে, মানে কোথাও যদি একটা বন্ধন থাকে, এটা কি মিন করে? সেই একটাই আসলে সিগমা বন্ধন। কোথাও যদি দুইটা বন্ধন থাকে, এটা মিন করে একটা সিগমা একটা পাই, আমি জানি তোরা এগুলো জানিস। কোথাও তিনটা বন্ধন থাকলে সেটা মিন করে একটা সিগমা দুইটা পাই। কোথাও যদি পাঁচটা বন্ধন থাকে, যদিও থাকে না, যদি থাকে তাহলে এটা মিন করে একটা সিগমা, তারপর হচ্ছে চারটা হচ্ছে পাই। কারণ পরীক্ষায় ধুম ধারাক্কা সিগমা এবং পাই এগুলো হচ্ছে প্রশ্ন আসে। আমাকে সাদিয়ে লিখছে ভাই আমার কোয়েশ্চেন কি দেখেন নাই? যে দেখলাম, কিন্তু কথা হইতেছে ভাই যে আমি তো এখানে যদি তোদের কোয়েশ্চেন দেখতে চাই, আমি তো এখানে পড়াবো কখন? তাহলে সিগমা পাই নিয়ে হালকা পাতলা কথাবার্তা বললাম। একটা কোয়েশ্চেন স্যাম্পল দেই, দেখ ডিউতে আসছিল। পোলাপান সব শাওন ভাইয়ের ফ্যান, আচ্ছা থ্যাংক ইউ। সবসময় মনে রাখবি যে হইতেছে পাই বন্ড আগে গুনবি সবসময়, পাই বন্ড আগে। কেন? কারণ পাই বন্ড গোনা সহজ। এবং ধর পাই বন্ড গুনার পরে যদি দেখি কোনো একটা অপশনের সঙ্গে মিলে গেছে, তাহলে তোমার উত্তরটা হয়েই গেল। এজন্য সবসময় সবসময় হইতেছে পাই বন্ড আগে গুনবি। যদি উদাহরণ লিখি, প্রথমটা দেখ ভাই এখানে সিএইচ ট্রিপল বন্ড সি, এখানে হচ্ছে সিএইচ3। পাই কয়টা? পাই দুইটা। কোন দুইটা? এই যে ত্রিবন্ধনের দুইটা। সিগমা কয়টা?
এই সিগমা হিসাব করতে গিয়ে তোরা ভুলটা কোথায় করিস জানিস? তোরা অতি আবেগে এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের যে 3টা বন্ধন, এটা হচ্ছে সিগমা, এটা ভুলে যাস। তাহলে এখানে হচ্ছে 3টা, এখানে একটা 4টা, এখানে 5টা, এখানে হচ্ছে 6টা। সো এখানে হচ্ছে 6টা সিগমা। মিথাইল সায়ানাইডে আসি, কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তারপর ট্রিপল বন্ড নাইট্রোজেন। বা এখানে যদি সিগমা পাই বের করি, আমি জানি এরা আমার আগে তোরা বের করবি। পাই হচ্ছে 2টা, সিগমা কটা দেখ, 1 2 3 4, এখানে একটা 5টা, সো সিগমা হচ্ছে 5টা। যদি আমি এখানে আসি, কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ডাবল বন্ড CH, এখানে হচ্ছে C, এখানে H, এখানে হচ্ছে H। আচ্ছা দেখি তোরাই বল। অলরেডি আমাকে তারেক সবার আগে উত্তর দিচ্ছে, তারেক দিচ্ছে, মেহেদি দিচ্ছে। এখানে পাই হচ্ছে কয়টা? পাই হচ্ছে 2টা, সিগমা হচ্ছে 10টা। কোন 10টা দেখ, 1 2 3, হাইড্রোজেন একটা 4 5 6 7 8 9, এখানে একটা 10। সো এই যে ইজি পিজি লেমন স্কুইজি, এখানে কোনো ঝামেলা কারো হওয়া উচিত না, হবেও না ইনশাল্লাহ। এবার আসি হইতেছে সংকরায়ন কি জিনিস। সংকরায়ন হচ্ছে ককটেল, অরবিটালের ককটেল, যে কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটালের মিশ্রণ, এবং এই সমসংখ্যক সমশক্তির নতুন অরবিটাল তৈরি হয়। এই সমসংখ্যকটা মনে রাখা ভাই খুবই জরুরি। কেন খুবই জরুরি? কারণ ডিউতে একটা প্রশ্ন, একদম ডিউর প্রশ্ন আমি লিখছি সরাসরি, সেই প্রশ্নটা আসছে এরকম যে sp3 সংকরিত অরবিটাল কতটি? এই প্রশ্নটাই আসছিল। সোজা কথা দেখ, সমসংখ্যক বলছি, তাহলে 4টা, একটা S এবং 3টা P পার্টিসিপেট করছে, তার মানে ওখানে উত্তর কত হবে? উত্তর হবে 4টি। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এই জন্যই কথাটা, জিনিসটা, প্রশ্নটা কঠিন কিছু না, সহজ, বাট হুট করে আসলে আমাদের ব্রেন ক্যাচ করতে পারে না যে কি আসছে, কই থেকে আসছে। তাহলে সংকরণের ফলে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি হয়। এবার আমরা একটু কার্বনের সংকরণ দেখবো। কার্বন একটা স্পেশাল, তো কার্বনকে যদি আমরা এনার্জেটিক করি, ওকে, এনার্জেটিক করলে কি হয়? 1s2 2s1 এবং হচ্ছে 2p3। তাহলে কার্বনের মোট যোজনী অরবিটাল কয়টা? 4টা, একটা S এবং 3টা P। ওকে, তাহলে কার্বনের সংকরণ কি কি পসিবল হয়? সংকরণ পসিবল হচ্ছে sp3, sp2 আর sp, এর বাইরে কিন্তু যাওয়া পসিবল না। কারণ কি? মোট হচ্ছে 4টা এবং S আর P এর বাইরে কিছু নাই। এবার তোরাই হিসাব নিকাশ করতে পারবে এটা। যখন sp3 হয় তখন সংকরিত কয়টা হয়? 4টা, ওই আগে স্লাইডে বললি। এখানে কয়টা হয়? 3টা, এখানে কয়টা হয়? 2টা। ওকে, 2টা দেখে 2টা, 3 দেখে 3টা, ভালো কথা। এবার দেখি অসংকরিত কয়টা হয়। চিন্তা কর ভাই, মোট ছিল 4টা, মোট 4টা, সংকরিত 4টা, মানে অসংকরিত নাই। মোট 4টা, সংকরিত 3টা, অসংকরিত কয়টা? তাহলে একটা। মোট হচ্ছে 4টা, সংকরিত 2টা, অসংকরিত 2টা। আর আমরা শিখে আসছি অসংকরিত অরবিটাল গুলো কি বন্ড তৈরি করে? পাই বন্ড তৈরি করে। সেখানে পাই বন্ড নাই, এখানে একটা, এখানে 2টা, মানে এটার এটা অবশ্যই সমান হবে। যতগুলো অসংকরিত অরবিটাল, এতগুলো পাই বন্ড। ভাই মেইন হিসাব নিকাশটা এখানে আসে। মেইন হিসাব নিকাশটা কি আসলে? হিসাব নিকাশ হচ্ছে এখানে কোনো পাই বন্ধন নাই, কোনো পাই বন্ধন নাই। কথা হচ্ছে তাহলে সবগুলো সিগমা, সবগুলো সিগমা মানে কি? এখানে কার্বন কার্বন কি বন্ধন? একক বন্ধন। এখানে একটা পাই বন্ধন, আমরা জানি পাই বন্ধন সিগমা হওয়ার পরে হয়। তাহলে পাই একটা, তাহলে অবশ্যই একটা সিগমা আছে, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন। এখানে পাই হচ্ছে 2টা, তাহলে পাই 2টা তার আগে আসে না, সিগমা হওয়ার পরে আসছে। সো এখানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। সো সোজা কথা, অ্যালকেনে হয় sp3 সংকরণ, অ্যালকিনে হয় sp2 সংকরণ, অ্যালকাইনে sp সংকরণ হয়। এটা এমনি মুখস্থ হয়ে যায়। তাহলে ভাইয়া sp3 তে কি হয়?
কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, sp2 তে কার্বন কার্বন ডাবল বন্ড হয়, আর sp তে কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়। এটা হচ্ছে কার্বনের সংকরণ, স্পেশালি কার্বনের সংকরণ। তাহলে ভাইয়া কার্বনের সংকরণে যোজনী অরবিটাল মোট 4টা, তাহলে sp3 sp2 sp এর মধ্যেই থাকবে। sp3 তে সংকরিত 4টা, 3টা 2টা, অসংকরিত বিয়োগ করছি, পাই বন্ড হিসাব করছি, মোট বন্ড হিসাব করছি, ইজি পিজি লেমন স্কুইশি। আমরা এই যে ছবিগুলো দেখে নিস, এই একটা পোল কোশ্চেন, পোল লঞ্চ করব না, বাট প্রশ্নটা এখানে সলভ করব। আগে প্রশ্নটা ভালো মতো পড়, সাস্টে আসা প্রশ্ন তো একটু ভালো মতো পড়ে আনসার করতে হয়, নাহলে কিন্তু ভুল হবে। প্রশ্ন হচ্ছে কার্বনের sp2 সংকরিত অরবিটাল আর অসংকরিত p অরবিটালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? সো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? ANGLE, এটা কিন্তু অ্যাঙ্গেল, আরেকটা আছে অ্যাঞ্জেল, এক না। আমাকে হচ্ছে আজমল উত্তর দিছে, সাগর উত্তর দিছে, আশরাফুল উত্তর দিছে, অন্তু ভুল উত্তর দিছে, আরমান ভুল উত্তর দিছে, সৈকত ভুল উত্তর দিছে, দীপ সঠিক উত্তর দিছে, আর পড়বো না। তাহলে নরমালি অনেকে আমি জানি যে হচ্ছে sp2 দেখে অতি আবেগে এই a নাম্বার আনসার করতে যাবে, কিন্তু এখানে কিন্তু a উত্তর না। কেন? কার্বন তো 1s2 2s1 2px1 2py1 and 2pz1। সংকরণ বলছে কোনটা? sp2। তাহলে s একটা আর p দুইটা, সো এটা হচ্ছে sp2 সংকরণ। তাহলে এর সঙ্গে p এর অরবিটাল, এখন দেখ p যেটা সেটা তো z, z কি x এর সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকে, y এর সঙ্গে 90 ডিগ্রি কোণ থাকে, সো উত্তর হবে হচ্ছে 90 ডিগ্রি। সো যারা যারা অতি আবেগে 120 120 120 চিন্তা করছিল সেটা কিন্তু হবে না, উত্তর হচ্ছে 90 ডিগ্রি কোণ। কারণ কি? কারণ অসংকরিত পি জেড অরবিটাল, সেই জেড এর সাথে এক্স আই তল সবগুলো 90 ডিগ্রি কোণে আছে, এজন্য উত্তর হবে 90 ডিগ্রি। অনেকে সঠিক উত্তর দিছিস, গুড। এবার সংকরণ নির্ণয়। সংকরণ নির্ণয় দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে বেসিক নিয়ম, আরেকটা শর্টকাট। আমি পার্সোনালি বেসিকটা পছন্দ করি, এবং আমি জানি আমার মতো এখানে অনেকে আছে যারা বেসিকটা পছন্দ করে, এজন্য আমি বেসিকটাও দেখাবো। আবার এখানে আমি জানি অনেকে আছে যারা শর্টকাট পছন্দ করে, আমি দুটোটাই দেখাবো। আগে বেসিক দেখবো। বেসিক হচ্ছে আমরা জানি পাই বন্ধন হয় অসংকরিত অরবিটালে, সো পাই বন্ধন বাদে যা আছে তাই যোগ কর। পাই বন্ধন বাদে কি আছে? সিগমা বন্ড আছে, আর কি আছে? লোন পেয়ার, মানে মুক্ত জোড় আছে। ওকে, তাহলে আমি কি করব? সিগমা বন্ধন এবং মুক্ত জোড়গুলোকে যোগ করব। এটা হচ্ছে বেসিক নিয়ম। যদি উদাহরণ লিখি, বা যদি মিথেন নেই, ধরো যে সেটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। ওকে, মিথেনের সিগমা কয়টা? 4টা। লোন পেয়ার কয়টা? নাই। তার মানে কি সংকরণ? sp3। যদি অ্যামোনিয়া নেই, আচ্ছা আমি এখানে অণুটা লিখে নেই, এভাবে তোকে আসলে স্ট্রাকচারটা জানতে হবে। অ্যামোনিয়াও যেরকম, ফসফিনও সেরকম। সো অ্যামোনিয়ার ফসফিন, তাহলে দেখ এখানে সিগমা কয়টা? 3টা সিগমা। ওকে, তারপরে হচ্ছে এখানে লোন পেয়ার কয়টা? একটা, তাহলে যোগ করলে 4 হয়, 4 মানে কি? sp3 সংকরণ। ওকে, এরপর আমি যদি পানি নেই, পানিও যেরকম হবে, হাইড্রোজেন সালফাইডও অনেকটা সেরকম হবে। আমি শর্টকাট দেখাবো, প্যারা নিস না কেউ। অক্সিজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে ভাই এখানে সিগমা কয়টা? 2টা। লোন পেয়ার কয়টা? 2টা, যোগ করলে 4 হয়, 4 মানে কি হবে? sp3। ওকে, সামনে আগাই। যদি হচ্ছে আমি এখানে সালফার কি বলে ডাইঅক্সাইড নেই, সালফার, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে একটা লোন পেয়ার থাকে, তাহলে এখানে সিগমা কয়টা হয়? 2টা। দেখ সিগমা পাই সিগমা পাই, লোন পেয়ার একটা, সো sp2 থাকে। ওকে, আচ্ছা এখানে বলছে যে শুভ্রা বলছে 4 হইলে আবার dsp2 হয় কিনা? জটিল যৌগ বাদে ডি কখনো আগে আসে না। জটিল যৌগ বাদে 4 মানে হইতেছে sp3, সোজা কথা, জটিল যৌগ ছাড়া। 6 মানে হইতেছে এটা sp3d2, উল্টাটা হবে না, জটিল যৌগ ছাড়া। সালফার ট্রাইঅক্সাইড যদি নেই, সালফার অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, এখানে দেখ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, তাহলে সিগমা 3টা, লোন পেয়ার তো নাই, মানে এখানে কি থাকে? sp2 থাকে। তারপর হচ্ছে আর কি নেব? কার্বন ডাইঅক্সাইড যদি নেই,
অক্সিজেন কার্বন, এখানে অক্সিজেন, সিগমা দুইটা, সো এটা sp সংকরণ হবে। পরের পেজে যাচ্ছে। লেখা হলে কেউ কিছু জানাস? এখানে আমাকে অনেক স্টুডেন্টরা বলে ভাইয়া এই নিয়মটা শিখতে হইলে তো আমাকে গঠনটা জানতে হচ্ছে। আমি ওদেরকে বলি ভাই এই নিয়মটা শিখলে তুই গঠনটা জানতে পারছিস, আমি যতগুলো দেখাই দিব এর বাইরে আসবে না, বিশ্বাস রাখ ভাইয়ের উপরে, এবং প্রত্যেকটা গঠনটা আমি দেখাই দিচ্ছি এখানে। আর যদি কারো মনে হয় শর্টকাট দেখবি, আমার কোনো আপত্তি নাই, বিন্দু মাত্র আপত্তি নেই, আমি এটা পছন্দ করি। সালফিউরিক অ্যাসিড H2SO4, ওদের আমরা সংকরায়ন বের করি কেন্দ্রীয় মৌলের, শুধুমাত্র কেন্দ্রীয় মৌলের সংকরায়ন হয়। ওকে, কেন্দ্রীয় মৌল মানে যে মাঝখানে থাকে। সো এখানে আছে OH, এখানে OH। এখন দেখবে কেন্দ্রীয় মৌলের সিগমা কয়টা, সিগমা 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 পাই মানে 4টা, মুক্ত জোন নাই, সো sp3 হবে। যদি আমি সালফেট নেই, ওই সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলেই তো হয়, মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, সো এখানে 4 + 0 মানে কি sp3। সো সালফেটও যা, সালফিউরিক অ্যাসিডও তাই, ভালো কথা। এরপর যদি হতেছে আমি কার্বনিক অ্যাসিড নেই, H2CO3, অক্সিজেন কার্বন, এখানে OH, এখানে OH। ওকে, কার্বনিক অ্যাসিডও যা, কার্বনেটও তাই, শুধু কি হবে বলতো ওই হাইড্রোজেন দূরে থাকবে না আর কি। তো এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টা সিগমা, লোন পেয়ার নাই মানে এখানে sp2। যদি আমি নাইট্রিক অ্যাসিড নেই, নাইট্রিক অ্যাসিডও যা, ওই নাইট্রেটও তাই, কারণ কি ওই হাইড্রোজেনটা শুধুমাত্র থাকবে না, তাহলে নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন OH। ওকে, এখন কথা হচ্ছে দেখ এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে সিগমা কয়টা, একটা সিগমা, দুইটা সিগমা, দুইটা হচ্ছে সিগমা। আর এখানে একটা সন্নিবেশ বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন মানে সেখানে একটা মুক্ত জোড় ছিল, মনে আছে কিনা গতকালকে ক্লাস, সন্নিবেশ বন্ধন মানে সেখানে মুক্ত জোড় আছে, তার মানে এখানে 3 মানে কি হবে, sp2 হবে। ওকে ভাই, অর্গানিক কেমিস্ট্রিটা আপনি পড়ায়েন, আচ্ছা ঠিক আছে। আমি আরেকটু সামনে আগাই, যদি N2O4 নেই, N2O4 হইতেছে নাইট্রোজেন নাইট্রোজেন, ডাবল বন্ড ডাবল বন্ড, সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধন। ভাইয়া এখানে কিন্তু দুইটা কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল কিন্তু একটা না, তাহলে ইমাজিন কর এই নাইট্রোজেনের সঙ্গে সিগমা সিগমা আর লোন পেয়ার যোগ করলে 2 হয় মানে sp2 হবে। এই নাইট্রোজেনের সঙ্গেও সিগমা সিগমা আর লোন পেয়ার, এটাও sp2 হয়। ওকে ঠিক আছে। আচ্ছা আমাকে বলছে ভাই OH এর সিগমাটা কেন হিসাব হচ্ছে না, মুন্না আমরা তো সেন্ট্রাল অ্যাটমের সাথে চিন্তা করছি, সেন্ট্রাল অ্যাটমের হইতেছে যেটা কাহিনী সেটা আমরা চিন্তা করব। এরপরে যদি আমরা N2O5 নেই, নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এখানে অক্সিজেন এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন এখানে অক্সিজেন, এখানে লোন পেয়ার থাকে। ওকে, আমি আবারও রিপিট করি, এখানে সেন্ট্রাল অ্যাটম 3টা, দেখ 1 2 3। ওকে, সেন্ট্রাল অ্যাটম কেমনে বুঝবো, যে আমি লিখছে সেন্ট্রাল অ্যাটম হইতেছে তোকে স্ট্রাকচার দেখতে হবে যে মাঝখানে থাকে, অথবা নরমালি মানে কমন নিয়ম হইতেছে যার সংখ্যা কম থাকে, যার সংখ্যা কম। এখন এই নাইট্রোজেন দেখ সিগমা একটা আর লোন পেয়ার একটা মানে sp2, 3টা, এই নাইট্রোজেনও sp2। আর এটার জন্য হইতেছে দেখ লোন সিগমা কয়টা, 2টা, কোন 2টা, একটা 2টা, লোন পেয়ার কয়টা, 2টা, মানে এখানে কি থাকে sp3। সো এর বেশি আমার মনে হয় না তোকে এই লেভেলে হইতেছে ফেস করতে হবে। ওকে ভাইয়া, আমি যদি একটু সামনে আগাই, এবার আসি সেই শর্টকাট। যদি কারো মন চাই শর্টকাট ফলো করিস, কিন্তু আমার এটা খারাপ লাগে, আসলে খারাপ লাগে। V + M + - C ফর্মুলাটা একটু লিখে নে। ভি কই থেকে আসছে, ভি হইতেছে ভ্যালেন্সড ইলেকট্রন কার, সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটম এর। ওকে, সেন্ট্রাল অ্যাটম কেমনে চিনবো, সেন্ট্রাল অ্যাটম চিনবো যার
যোজনী বেশি, যার যোজনী বেশি, অথবা আরো সস্তা নিয়ম হইতেছে যার সংখ্যা কম। ওকে, এম স্ট্যান্ডস ফর, এম কেন আসছে? মোনোভ্যালেন্ট অ্যাটম। বাচ্চা কাচ্চারা, মোনো মানে হইতেছে এক, ভ্যালেন্ট মানে যোজি, মানে মোনোভ্যালেন্ট অ্যাটমের বাংলা আসে এক যোজি পরমাণু। এই বাংলায় লিখি নাই, কারণ এই এম কই থেকে আসলো সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হইতেছে এক যোজি পরমাণু। আর সি হচ্ছে চার্জ। চার্জের মধ্যে মনে রাখবি প্লাস থাকলে করবি হইতেছে মাইনাস, আর মাইনাস থাকলে করবি হইতেছে প্লাস। প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস। মাইশা বলছে তিনটা, আচ্ছা মাইশার নামে ওই তিনটাই দেখাই। মাইশা প্রথমে এটা বলছে H3PO4, ওকে। হাফ, সেন্ট্রাল অ্যাটম কি ফসফরাস। ফসফরাসের শেষে ভ্যালেন্সড ইলেকট্রন কয়টা ভাই? 5টা। এখানে এক যোজি পরমাণু কয়টা? 3টা, কোনো চার্জ নাই, এখানে থাকে sp3। হিসাব করে দেখ, যদি কার্বন সরি সালফার ডাইঅক্সাইড নেই আর সালফার ট্রাইঅক্সাইড নেই, ওকে, হাফ ইন্টু সালফারের শেষে কয়টা আছে? 6টা, এক যোজি পরমাণু নাই, তার মানে এখানে থাকে হইতেছে sp2। যদি সালফিউরিক অ্যাসিড নেই H2SO4, হাফ ইন্টু সালফারের শেষে আছে 6টা, এক যোজি পরমাণু 2টা, সো sp3 থাকে। আচ্ছা আমার N2O5 দেখান। N2O5 এই নিয়মে হয় না, শর্টকাট মানে সেখানে অবশ্যই কিছু লিমিটেশন থাকে। সালফেট যদি নেই, সালফেট হচ্ছে হাফ ইন্টু সালফারের শেষে 6টা, এক যোজি পরমাণু নাই, চার্জ -2 করবো হচ্ছে +2, +2 মানে এখানে sp3 থাকে। অ্যামোনিয়াম যদি নেই, তাহলে হাফ ইন্টু নাইট্রোজেনের শেষে 5টা, এক যোজি পরমাণু হাইড্রোজেন 4টা, চার্জ +1 করবো -1 মানে এখানে sp3 থাকে। আর দেখাচ্ছি না, যা। এখন আমি জানি তোদের কাছে, জানি না কোনটা ভাল লাগছে, যে এটা ভাল লাগছে নাকি ওই বেসিক নিয়মটা ভাল লাগছে। যার যেটা ভাল লাগছে সে সেটা পড়াবি, সে সেটা লিখবি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি হইতেছে বেসিকটা, কারণ এখানে আসলে কি মনে হচ্ছে, তোকে একটা সূত্র আমি শিখাই দিছি, মান বসাচ্ছি, সেখান থেকে উত্তর বের করছিস, এরকম মনে হয় আর কি। ওকে, অনেকের কাছে বেসিকটা ভাল লাগছে। আমরা সামনে আগাই, এগুলো একটু দেখে নিবি, কোন বন্ধন কোণের জন্য হতেছে কোন বন্ড অ্যাঙ্গেল। আমরা এখন ভিএসিপিআর থিওরিতে আসি। এটা কিন্তু ভ্যাসপার না, এটা হচ্ছে ভিএসিপিআর। অনেকে এটাকে ভ্যাসপার থিওরি বলে। বেসিকটাই বেস্ট, গুড, সবাই তো কোরিয়ান। আচ্ছা, ভ্যাসপার থিওরি কি বলে? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, মানে যোজনী শেলের ইলেকট্রন পেয়ারটা যে বিকর্ষণ করে সেই থিওরি। তোদেরকে একটা গল্প বলি। ধর বাচ্চা কাচ্চাদের নর্মাল, মানে নর্মাল ইয়া হচ্ছে কি মারামারি করা, মানে ওদেরকে একসাথে মিলে মারামারি করবেই। এবার গল্পটাকে শোন, পড়াশোনার পরে মনোযোগ দিস। এখন আমি দুইটা বাচ্চা নিয়ে আসলাম বস্তি থেকে। এখন বস্তির দুইটা বাচ্চারে যদি একসঙ্গে রাখি, সাধারণ কেস হচ্ছে এদের মধ্যে মারামারি প্রবণতা একটু বেশি হবে, স্বাভাবিক। কারণ ওই বস্তির বাচ্চাদের উপর ওদের ফ্যামিলির কন্ট্রোলটা একটু কম, সো কন্ট্রোল কম হলে মারামারি বেশি হয় ফ্যামিলির। আমি যদি একটা বস্তি থেকে বাচ্চা আনি আর একটা মামিজ বয় আনি, মামিজ বয় তো বুঝিস, আতেল, ফার্মের মুরগি যেগুলো, তো একটা বস্তির বাচ্চা আর একটা মামিজ বয়কে যদি আমি একসঙ্গে নিয়ে, তাহলে কি হবে, ওদের মধ্যে মারামারি প্রবণতা আর একটু হইলেও কমে যাবে। কারণ কি, এই মামিজ বয় মারামারি করতে চাবে না। এবার যদি দুইটা মামিজ বয়কে একসাথে রাখি, তাহলে ওরা মারামারি তো করবে না, ওরা কেমিস্ট্রি পড়া শুরু করবে, মানে ওরা মারামারি একদমই করবে না। সো কথা হচ্ছে যে আমি দুইটা মামিজ বয়কে একসঙ্গে রাখলে মারামারি করে না, ওদের মধ্যে মারামারি প্রবণতা কম। কেন? কারণ ওদের উপরে ফ্যামিলির কন্ট্রোল বেশি, ওরা বেশি ফ্রি না। বস্তিতে যে বাচ্চাগুলো থাকে ওরা বেশি ফ্রি থাকে। এবার দেখ, লোন পেয়ার বিকর্ষণ, ওকে, এই লোন পেয়ার বিকর্ষণটা সব থেকে বেশি হয়। কারণ কি, লোন পেয়ার গুলো ফ্রি, ফ্রি গুলো কি মারামারি বেশি করে। সেটা কার থেকে বেশি হবে? লোন পেয়ার বন্ড পেয়ার থেকে। বন্ড পেয়ার গুলো এতটা ফ্রি না,
সেটা আবার কার থেকে বেশি হবে? বন্ড পেয়ার থেকে। সো হোপফুলি এই থিওরিটা সবাই বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আসি হতেছে মিথেন, অ্যামোনিয়া এবং হচ্ছে পানি। মিথেনের ক্ষেত্রে সংকরায়ন sp3, অ্যামোনিয়ার জন্য সংকরায়ন sp3, পানির জন্য সংকরায়ন sp3। এবং মিথেনের বন্ড অ্যাঙ্গেল কত? 109°28'। এটা পারফেক্ট। এটাকে লেখা যায় 109.5 লেখা যায়, 30 হলে অর্ধেক হইতো তো। কিন্তু ভাইয়া তুমি যদি আবেগের ঠেলায় এটাকে লিখো 109°5', তাহলে কিন্তু হয় না। 109.28°, তাইলেও কিন্তু হয় না। সো সব থেকে ঠিক হতেছে উপরেরটা, তারপর হচ্ছে নিচে দুটো একেবারেই ভুল। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? এখানে সংকরায়ন, কিন্তু দেখ এরা কি লোন পেয়ার বন্ড পেয়ার না, বিকর্ষণটা এখানে বেশি হয়, তাহলে বন্ধনটা নিচের দিকে বেশি চেপে যায়, এজন্য বন্ড অ্যাঙ্গেল কমে গিয়ে হয় হতেছে 107°। পানির ক্ষেত্রে দেখ এখানে লোন পেয়ার বিকর্ষণ, সো এটাকে আরো বেশি চেপে দেয়, বন্ধন কোণ হয়ে যাইতেছে 104.5°। আমার বিশ্বাস এগুলো তোরা জানিস আগে থেকে। আমি পড়াবো আর দুইটা। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, এখানে বন্ড অ্যাঙ্গেল হতেছে 104.5°, আর এখানে হতেছে 92.12°। ওকে, প্রশ্ন হচ্ছে কেন এমন হইল? কারণ কি? সালফার বড়। সালফার বড় মানে কি? সালফারের লোন পেয়ার আরো ফ্রি, নিউক্লিয়াস থেকে দূরে চলে গেছে, তো এখানে বিকর্ষণটা আরো বেশি হয়। বিকর্ষণ বেশি হয় মানে কি? আরো বেশি নিচের দিকে চেপে যাবে, তার জন্য এখানে কি হয়? বন্ধন কোণটা আরো চেপে যায়। ওকে, ভালো কথা। এরপর আসে হইতেছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। সেম গোস ফর অ্যামোনিয়া অ্যান্ড ফসফিন। এর বন্ড অ্যাঙ্গেল ছিল 107°, এর বন্ড অ্যাঙ্গেল হতেছে 94°। কেন? কারণ ফসফরাস বড়। বড় মানে কি? ফসফরাসের লোন পেয়ার বেশি ফ্রি, নিউক্লিয়াস থেকে বেশি দূরে, তার মানে এখানে বিকর্ষণটা বেশি, সো এখানে আরো বেশি পরিমাণ চেপেছে। আমার বিশ্বাস তোরা এটুকু বুঝতে পারছিস। যদি কখনো লিখতে না পারি সমস্যা নাই, তোদের ক্লাস শেষের 5 মিনিটের মধ্যে আমি পিডিএফটা আপলোড করে দেবো, কোনো প্যারা নিস না। এবার আসলে এগুলো হোমওয়ার্ক সব। আমি দেখাবো হচ্ছে এইটা, একটা হচ্ছে NO2+, একটা হচ্ছে NO2-। ওকে, এটা বুয়েট হচ্ছে 13-14 সালে আসছিল। প্রশ্ন হচ্ছে বন্ধন কোণের অর্ডার কি হবে? বন্ধন কোণ এই উপরে গুলো দেখার দরকার নেই, লুথা জিনিস। খুবই সুন্দর একটা প্রশ্ন। বন্ধন কোণের অর্ডার, দেখ নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে ডাবল বন্ড হবে না। রোজেন কি আছিস? ভাই আমি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনো কমন কোয়েশ্চেন থাকলে তুই সরাসরি মাইক অন করে উত্তর দিতে পারিস। না না ভাই, অসুবিধা নেই, সব শেষ আনসার দেবে। অনেকে আমাকে হচ্ছে আশরাফুল ইসলাম সব থেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমাকে দেখতে হবে বন্ধন কোণের সব থেকে বড় কোনটা। দেখবে ভালো মতো খেয়াল করে, সেখানে একটা মাইনাস চার্জ আছে। এই মাইনাস চার্জ কি বন্ধন কোণে ঠেলবে না? ওই যে বিকর্ষণটা বেশি হবে না, সো ঠুইল্লা একেবারে চাপাই দেবে। আমি ইচ্ছা করে একটু ছোট আঁকছি, সো এই বন্ধন কোণটা সব থেকে ছোট হবে। আর এখানে প্লাস, এখানে ঠেলাঠুলির কিছু নাই, বরং এগুলো আরো ফুলে ফেপে উঠবে, সো এর বন্ধন কোণটা সব থেকে বড় হবে। সো অর্ডার হতেছে এটা। এটা বুয়েট 13-14 সালে আসছিল। তাহলে ভাইয়া হচ্ছে বন্ধন কোণের অর্ডার আমরা দেখবো যে কার কোথায় বিকর্ষণ বেশি, কার কোথায় বিকর্ষণ হচ্ছে কম, এটা দেখলেই মোটামুটি আমরা হিসাব নিকাশ করতে পারবো। এবার দেখি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এটা হচ্ছে পোলারিটি। আমি জানি এবার পোলাপান খিচুড়ি বানাবে। প্রথমে পড়ছিলাম আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। ওখানে ছিল পোলার আয়ন, আর এখানে হচ্ছে পোলারিটি। পোলারায়ন মনে আছে কিনা? আমি ওইখানে লিখছিলাম নট পোলারিটি, আর এখানে লিখছি নট পোলারায়ন। খিচুড়ি বানাবি না খবরদার। মানে একটা যৌগ সমযোজী হইলো, তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য থাকলেও থাকতে পারে, এবং এই যে আছে কি নাই সেটা কি দিয়ে আমরা ডিফাইন করি? পোলারিটি দিয়ে। তাহলে রিপিট করি, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য
ওকে, সেটা আমরা ব্যাখ্যা করি পোলার আয়ন দিয়ে। আর সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য সেটা ব্যাখ্যা করি পোলারিটি দিয়ে। এটা লোথা জিনিস, আমি জানি তোরা এটা সবাই জানিস। আমার এটা পড়ানোর উদ্দেশ্য না, বিশ্বাস করার উদ্দেশ্য না, পরের স্লাইডে আমার পড়ানোর উদ্দেশ্য। কি বলছে যে ওইখানে ছিল 0.5 থেকে কম হইলে এই হয়, হ্যান হইলে ত্যান হয়, এগুলো পড়ানোর কিছু নাই। তোরা সব অনেক নাইস গুলো পাই। আমি ব্যাখ্যা করবো এটা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, কার্বন, অক্সিজেন। এই কার্বন ডাই অক্সাইড দেখে লাফাই পড়ে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হিসাব করলে ভাই তুই ধরা খাইছিস। কারণ কি দেখ, এটা নেই এদিকে, এটা নেই এদিকে, ফিজিক্সের ল, ভেক্টরের ল, দুইটা বল বিপরীত দিকে না, লব্ধি কত 0। সো কার্বন ডাই অক্সাইড একটা নন পোলার যৌগ, মাথায় রাখিস। এটা ইথার যদি নেই, ইথারের দুই পাশে কি সেম জিনিস আছে, তাহলে ইথারও কি একটা নন পোলার জিনিস। যদি CCl4 নেই, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এবং হচ্ছে একটা পেছন দিকে কেমনে দেখাবো, এখানে একটা ক্লোরিন আছে, তাহলে চারদিকে চারটা ক্লোরিন সমান বলে টানতেছে, লব্ধি কত 0। সো এটাও কি হবে, নন পোলার হবে। ওকে, এরপরে দেখি হইতেছে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে কি নিব, ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আমি জানি তোদের এই বয়সে জানা উচিত উপরেরটাকে আমরা কি বলি, উপরেরটাকে বলে দিতেছে ট্রান্স, এটাকে বলে দিতেছে সিস। এই ফিজিক্সের ল, একেবারে ফিজিক্সের ভেক্টর ল। ভেক্টর হচ্ছে দেখ, এখানে ক্লোরিন টানে এদিকে, এখানে ক্লোরিন টানে এদিকে, তাহলে এই যে এই দুইটা বিপরীতমুখী বল 180 ডিগ্রি কোণে কাজ করছে, তার মানে এখানে কোনো পোলারিটি নাই, সো ট্রান্স হচ্ছে নন পোলার। ওকে, এই নন পোলার দেখে এর হচ্ছে দ্রাব্যতা কম হয়। আবার সিসের ক্ষেত্রে দেখ, এ টানে এদিকে, এ টানে এদিকে, বলতে হয় লব্ধি কোন দিকে যাবে, একেবারে ভেক্টর ল, ভেক্টর ল, লব্ধি কোন দিকে যাবে, মাঝ দিয়ে যাবে না, তাহলে লব্ধি মাঝ দিয়ে যাবে, মানে ইলেকট্রন গুলো এই যে এখানে তার ক্লাউড বেশি, এখানে ক্লাউড হতেছে কম, তাহলে এটা যোগ আবার কি হবে, পোলার হবে। এই পোলার দেখে এর দ্রাব্যতা হইতেছে বেশি। আমার বিশ্বাস তোরা এগুলো বুঝতে পারছিস। সো মনে রাখবি, ট্রান্সের ক্ষেত্রে লব্ধি পোলারিটি শূন্য, আর সিসের ক্ষেত্রে লব্ধি পোলারিটি শূন্য না, সিস হচ্ছে পোলার যৌগ। তোমার বলছে জোস ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে, আমার বিশ্বাস লেখা হয়ে গেছে, আমরা সামনে আগাই। সো ওই যে 0.5 এর কম হইলে এই হয়, তার বেশি হইলে এই হয়, এগুলো কিন্তু এখন আর পরীক্ষা আসবে না, এখন আসবে এই টাইপের জিনিসপত্রগুলো, একটু মাথায় রাখিস। সো স্ট্রাকচার রেখে দেখবি যে লব্ধি পোলারিটি কোথায় বেশি কোথায় কম। এবার আসি বন্ড কাউন্ট ডাউন। মাঝে মধ্যে কিছু বন্ধনগুলো গুনতে আসে, যে বন্ধন এখানে কয়টা ওখানে কয়টা। আমি একটা সোজা নিয়ে শুরু করি, কপার সালফেট। কপার সালফেটে আয়নিক বন্ধন হচ্ছে একটা, একটা কপার একটা সালফেট। তো সো আয়নিক বন্ধন মানে হতেছে, আসলে আয়নিক বন্ধন বলা উচিত না, আয়নিক ইন্টারেকশন বলা উচিত। আর সমযোজী কয়টা, সালফার, অক্সিজেন, অক্সিজেন, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তো সমযোজী হইতেছে 6টা। এটা আমি জানি তোরা পারবি, কপার সালফেট গেছে। যদি ভাই আমি এটা নেই, N2O4, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে অক্সিজেন, ওকে। এখন এখানে কাহিনী কি, এখানে কাহিনী হইতেছে দেখ, নাইট্রোজেনের সাথে এখানে সিগমা মানে কি বলে, সমযোজী, সমযোজী দুইটা আর একটা চার, 5টা। সেখানে সমযোজী হইতেছে 5টা, আর এখানে সন্নিবেশ 2টা। গেল এটা। যদি আমি আরেকটু কমপ্লিকেটেড নেই, ধর ভাই হইতেছে N2O5, N2O5 এ কি হয়, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে আবার অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। ওকে, তাহলে এখানে সমযোজী কয়টা, 1 2 3 4 5 6, আমাকে অনেকে সঠিক উত্তর দিচ্ছে 6টা। এখানে আবার সন্নিবেশ কয়টা, 2টা। আর একটু কঠিনে যাই,
কঠিন হচ্ছে এটা, ধর আমাকে দেওয়া আছে হচ্ছে K4 FeCN6। ওকে, এটা জটিল যৌগ। প্রথমত ভাই এখানে আয়নিক কয়টা? আয়নিক চারটা ক্যাটায়ন আছে। আয়নিক বন্ধন বলা উচিত না, আয়নিক ইন্টারেকশন চারটা। এবার এখানে সন্নিবেশ কয়টা? 6টা। কেন 6টা? কারণ এখানে লিগ্যান্ড হচ্ছে 6টা। সন্নিবেশ মানে লিগ্যান্ড সংখ্যা মনে রাখবি। লিগ্যান্ড এখানে সায়ানাইড তো 6টা আছে। ওকে, এখানে সমযোজী কয়টা? সমযোজী হতেছে সায়ানাইডের মধ্যে হতেছে সমযোজী। এর আবার কয়টা আছে? 6টা আছে। তার মানে 3 6 কয়টা? 18টা। ওকে, আমাকে শুভ্রা বলছে নাইট্রোজেন কিভাবে 5 ভ্যালেন্সি দেখায়। ভাই এখানে নাইট্রোজেন মোটেও 5 ভ্যালেন্সি দেখাইছে না। লাইক ভ্যালেন্সি কিন্তু 3। এই 1 2 3 আরেকটা সন্নিবেশ মুক্ত জোড় ছিল, সেটাতে সন্নিবেশ বন্ধন তৈরি করছে। ওই যে এ যোজনী ওর ঘাড়ে আর ওর যোজনী ওর ঘাড়ে, এটা কিন্তু বাচ্চাকালের নিয়ম। সো এই বড় বেলায় দেখতে পাচ্ছিস, গঠন দেখে বোঝা যাচ্ছে যোজনী কিন্তু 3-এর বেশি হয় নাই। ওকে, আমার বিশ্বাস এটুকু সবার লেখা হয়ে গেছে। আমরা একটু সামনে আগাই। যদি এটা থাকে টেট্রামিন কপার সালফেট, প্রথমে এখানে আয়নিক হইতেছে একটা, টেট্রামিন আর হইতেছে কপার আর সালফেটের সাথে। ওকে, সামনে আগাই। তোদেরকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে মনে রাখবি, বিশ্বাস করে নে, আজকে শেষে বলবো ক্লাসের। অণুর আকার যত বড় হয়, বয়লিং পয়েন্ট তত বাড়ে। এটা আমরা শেষের দিকে পড়বো, যে অণুর আকার যত বেশি বড় হয়, যত বড় হবে একটা অণুর বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক তত বেশি হয়। কিরকম? যে মিথেন থেকে ধর অক্টেন, অক্টেন মানে C8H16 8 মিথেন থাকে গ্যাস, আকার ছোট। অক্টেন কি হয়েছে? লিকুইড। কারণ কি? আকার বড়, বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। আবার দেখ ভাই, যে ফ্লোরিন লিখলাম, ক্লোরিন লিখলাম, ব্রোমিন লিখলাম, আয়োডিন লিখলাম। এখন এই যে ফ্লোরিন কক্ষ তাপমাত্রায় গ্যাস থাকে, কারণ কি বলতো? এদের আকার ছোট। ব্রোমিন কক্ষ তাপমাত্রায় লিকুইড হয়, কারণ কি? আকার একটু বড়। এর আকার আরো বড় দেখে আয়োডিন হচ্ছে সলিড। সো আকার যত বড় হয় বয়লিং পয়েন্ট তত বাড়ে। এটা আমরা শেষে দেখবো, প্রমাণ দেখাইলাম। আর এটা বলার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এইটা। এই জিনিসটা শুধুমাত্র সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আছে। আমি কালকে রাতে অনেক ঘাটাঘাটি করে অনেক খুঁজে এই অরিজিনালটা হচ্ছে পাইছি। এটা ভ্যান্ডারওয়ালস বলের জন্য রাহিক, হ্যাঁ। সো গুহ স্যারের বইতে এই চার্টটাই আছে, আমি অনেক কষ্ট করে খুঁজে পাইছি যে বয়লিং পয়েন্টের চার্ট। দেখ এই গ্রুপটা ভাই, একটু ভালো মতো খেয়াল কর। এখান থেকে যে কার্বন, সিলিকন, এদের আকার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ কি? কার্বন থেকে সিলিকন বড়, সিলিকন থেকে গ্যালিয়াম বড়, গ্যালিয়াম থেকে টিন বড়। তাহলে আকার বাড়ছে, বয়লিং পয়েন্টও বাড়ছে, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে এটা কেন বেশি হলো? এটা সব থেকে কম হওয়া উচিত মিথানের মতো। এটা কেন কম হলো? আমাকে সেটা একটু উত্তর দিত, যে অ্যামোনিয়া সব থেকে কম হওয়ার কথা, বাট অ্যামোনিয়া আবার বেড়ে গেছে কেন? আমাকে হচ্ছে কারণ সবার আগে উত্তর দিছে, কারণ এখানে কি থাকে? এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, তার জন্য এই ব্যতিক্রম ভাবে বেড়ে গেছে। একইভাবে দেখ, এদিকে আমরা জানি কি আকার আস্তে আস্তে বাড়ছে না? পানির আকার তো সব থেকে ছোট। পানির আকার ছোট হওয়া সত্ত্বেও পানির বয়লিং পয়েন্ট সব থেকে বেশি, কারণ পানিতে কি বন্ড পসিবল? হাইড্রোজেন বন্ড পসিবল। সেম গোস ফর দিস, এটা যে ফোনের তিনটা, এখানেও কেন? কারণ এখানে দিছে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। ওকে, জিনিসটা খুব ইন্টারেস্টিং, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের বয়লিং পয়েন্টের ক্রম আসে এবং প্রত্যেকটা বইতে এগুলো আছে। মুখস্থ করতে হবে কিনা? না, মুখস্থ কেন করতে হবে, বাট কার থেকে কে পড়ো সেটা মনে রাখা লাগবে। ওকে, আমরা সামনে আগাই। এটা বলার কিছু নাই, পানি কেন তরল, হেন কেন তেন। আমরা এটা আসি বরফ কেন পানিতে ভাসে। আমরা পানির তিনটা স্ট্রাকচার দেখি। প্রথমে দেখে হইতেছে বাষ্প, এটা হচ্ছে বাষ্পের গঠন। দেখ বাষ্পেতে পানি কিন্তু পানিই থাকে, শুধু মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে না। এবার আমরা পানি দেখি, মানে তরল পানি। এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এবং ভাইয়া এখানে কিন্তু মাঝখানে একটা হাইড্রোজেন বন্ড থাকে। এবার দেখে হইতেছে বরফের গঠনটা। তাই কিছু করার নাই, এই গঠনটা তোকে মুখস্থ করতেই হবে, কারণ পরীক্ষায় বরফের গঠনটা মাঝে মধ্যে আসে। ইভেন বইটা একবার প্রশ্ন আসছিল যে বরফের আকৃতি কেমন। তো আমার নিজের আসলে মনে নাই, আমি যে দেখে দেখে এখন লিখবো, বুঝছিস? আর তোদের তো মনে রাখা লাগবে। আমি গুগল থেকে ডাউনলোড করে রাখছিলাম ফোনে। এটা হচ্ছে বরফের স্ট্রাকচার। এই হচ্ছে একটা পানি, এটা হচ্ছে দ্বিতীয় পানি,
3 তো পানি, তারপর হতেছে কোন দিকে যাব, হ্যাঁ এদিকে হাইড্রোজেন। ওকে ওকে, এই হচ্ছে বরফের স্ট্রাকচার, এবং এখানে আসলে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে, ষড়ভুজ। এই হেক্সাগোনাল স্ট্রাকচারের মাঝখানে কিছু পরিমাণ ভয়েড থাকে, ভয়েডের বাংলা হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা থাকার কারণে বরফের ডেনসিটি কমে যায়। ওকে, সো ডেনসিটি কমে যায় মানে তার জন্য সে পানিতে ভাসে। সো বরফ পানিতে ভাসে তার কারণ হতেছে হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে বরফ একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে, যে হেক্সাগোনাল স্ট্রাকচারের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গার কারণে হচ্ছে বরফ পানিতে ভাসে। এটা গুহসারের বইতে হচ্ছে চতুস্তলকীয় গঠন লেখা, এই চতুস্তলের গঠনটা ভুল আছে, এটা ষড়ভুজাকৃতির হয়। ভাই এটা কি পিডিএফ এ থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই থাকবে, কেন থাকবে না। পিডিএফ তোদের ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে আমরা বলে দেবো। এরপর আসতেছে অন্ত অণু হাইড্রোজেন বন্ড। অন্ত অণু হাইড্রোজেন বন্ড কেমন? ধর একই অণুর মধ্যে হবে আর কি, এখানে OH নাইট্রোজেন, এখানে অক্সিজেন, ওকে অর্থ নাইট্রো, এখানে আছে OH, এখানে NO2। তো আসলে যেটা হয় এদের মধ্যে অন্ত অণু বন্ধন হয়, কাছাকাছি তো, এদের মধ্যে আবার অন্ত অণু হয় না। এর মধ্যে হচ্ছে যদি আমি চিন্তা করি অন্ত অণু, এখানে ইয়েস, এখানে নো, কারণ কি দূরে দূরে আছে। ওকে, তাহলে দেখি আন্ত অণু কি হয়। আন্ত অণু আবার এখানে নো, কারণ কি নিজেদের সঙ্গে তৈরি করে ফেলে তো, নিজেদের সঙ্গে তৈরি করে ফেলে দেখেই হইতেছে ওর পাশের অণুর সঙ্গে তৈরি করতে পারে না, এখানে আবার হচ্ছে ইয়েস। এই ইয়েস দেখে এর হইতেছে বয়েলিং পয়েন্ট বেশি, এর হইতেছে দ্রাব্যতা বেশি। ওকে, যদি বয়েলিং পয়েন্ট বলি, সম্ভবত একটু বাসা থেকে মিলাই নিস, আমার ঠিক মনে নাই, এর বয়েলিং পয়েন্ট হইতেছে সম্ভবত 214 ডিগ্রি সেলসিয়াস, আর এর বয়েলিং পয়েন্ট সম্ভবত 279 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হইতেছে যে অর্থ যেটা, অর্থ তৈরি করা হচ্ছে অন্ত অণু, আর প্যারা তৈরি করে আন্ত অণু। কারণ কি অন্ত তৈরি করে ফেলে আন্ত তৈরি হয় না, কারণ হাইড্রোজেন বন্ড গঠনের যে ক্ষমতা নিজের মধ্যে শেষ হয়ে গেছে। আর আন্ত তৈরি করে দেখে প্রতিটা অণুর সঙ্গে যুক্ত, তো এজন্য ওর স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, আবার ও দ্রাব্যতা হতেছে বেড়ে গেছে। দ্রাব্যতা বেশি কারণ পানির সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, তাই। এবার আসে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, আমাদের ক্লাসের একেবারে লাস্টের টপিক বা লাস্টের টপিকের আগের স্লাইড মনে হয়, সেকেন্ড লাস্ট স্লাইড। ভ্যান ডার ওয়ালস ফোর্স দুই রকম হয়, একটা হচ্ছে বিস্তরণ বল বা লন্ডন বল, একটা হয় ডাইপোল ডাইপোল বল। এবং এটা কখন হয় জানিস? একটা নন পোলার প্লাস আরেকটা নন পোলার থাকলে যেটা হয়। একটা উদাহরণ দিই, ধরবে আমার কাছে এখানে ক্লোরিন ক্লোরিন আছে, পোলারিটি নাই, পোলারিটি থাকলে আমরা একপাশে মোটা মোটা দেখাই ডাম্বেল। এখানে আরেকটা ক্লোরিন আছে, সেটাও কিন্তু নন পোলার। এখন যেটা হয়, একটা বাস্তব উদাহরণ দিই, ধর আমার কাছে 100 স্টুডেন্ট আছে, আমি সেই 100 স্টুডেন্টকে বললাম যে তোরা একটা কাজ কর, তোরা হয়তো একটা মাঠে দৌড়া, নিয়ম না মেনে র্যান্ডমলি। তো 100 স্টুডেন্টকে যখন মাঠে দৌড়াতে বললাম, তখন এমন হইতেই পারে যেহেতু র্যান্ডমলি দৌড়াচ্ছে, যে কোনো একটা সাইডে ওদের ভিড় বেশি হইতেই পারে, খুবই স্বাভাবিক। এখানে যেরকম আছে ইলেকট্রন গুলো তো সবসময় দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করতে করতে এমন হইতে পারে যে কোনো এক সাইডে ওদের ডেন্সিটি একটুখানি বেশি হয়ে গেছে, হইতেই পারে। এটা পার্শিয়ালি মাইনাস হলো, এটা পার্শিয়ালি প্লাস হলো, যে কোনো এক সাইডে ওদের ইলেকট্রনের ডেন্সিটি বেশি হইতেই পারে, খুবই স্বাভাবিক। তো এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস, তো এটা যখন হালকা পোলার হয় তখন ও একে বাধ্য করে পোলার হওয়ার জন্য, আবিষ্ট করে। এটা হবে পার্শিয়ালি প্লাস, এটা হবে পার্শিয়ালি মাইনাস। তো এদের মধ্যে তখন হচ্ছে কি বল কাজ করে? লন্ডন বল কাজ করে। তো এদের মধ্যে লন্ডন বল কাজ করে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে ভাই, আমি তখন বলছিলাম যে অণুর আকার যদি বড় হয়, ইমাজিন কর আমার কাছে হচ্ছে যে কেন বলটা তৈরি হয়েছে চার্জের সেপারেশনের জন্য, ইলেকট্রন একপাশে বেশি থাকবে একপাশে কম থাকবে। এখন আমার কাছে 10 বিঘা জমি আছে, সেখানে আমি 100 ছেলেকে দৌড়াতে বললাম। আর আমার কাছে 100 বিঘা জমি আছে, সেখানে আমি 100 ছেলেকে দৌড়াতে বললাম। এই ভিড় কম বা ভিড় বেশি হওয়ার তারতম্য 100 বিঘা জমিতে কিন্তু ইজি হবে। ছোট জায়গা হলে প্লাস মাইনাস আলাদা হওয়ার সুযোগই নেই, কারণ জায়গায় তো ছোট। সো অণুর আকার যত বেশি বড় হবে, এই প্লাস মাইনাস সেপারেশন তত সহজ হবে, সো এই ফোর্স তত বেশি হবে। ওই যে তখন আমি বলছিলাম যে পরে বলবো, অণুর আকার বেশি হলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অথবা বিস্তরণ বল, পরে পরে বুঝছে এটা বেশি হয়। এর উদাহরণ হচ্ছে যেমন দেখবে সালফারের অণুতে পরমাণু থাকে 8টা বড় আকার, ফসফরাসে থাকে 4টা, ক্লোরিনে থাকে হচ্ছে 2টা, আর্গনে থাকে 1টা। এটা হচ্ছে কিসের অর্ডার? বয়লিং পয়েন্টের অর্ডার। আবার দেখ, আমি মিথেন থেকে বলতে পারি মিথেন থেকে কার বয়লিং পয়েন্ট বেশি? ইথেনের আকার বড়। ইথেন থেকে কার বেশি? প্রোপেনের। যদিও এদের পোলারিটি সবার সমান ছিল। আর স্থায়ী ডাইপোল এবং আবিষ্ট ডাইপোল এটা খুবই সহজ কনসেপ্ট। আমার কাছে হাইড্রোজেন ক্লোরিন আছে, এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, একটা পোলার একটা হচ্ছে নন পোলার। এই পোলারটা জোর করে সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে সর্বনাশ না,
ও জোর করে একেও প্লাস বানায় দেয়, মানে একেও পোলার বানায় দেয়। পার্শিয়ালি মাইনাস, সরি প্লাস পার্শিয়ালি মাইনাস, তখন এর মধ্যে কাজ করে দিয়েছে স্থায়ী ডাইপোল এবং হচ্ছে এটা হচ্ছে স্থায়ী ডাইপোল, এটা হচ্ছে আবিষ্ট ডাইপোল, এটা হচ্ছে কাহিনী। ভালো কথা, তাহলে হচ্ছে বিস্তরণ বল হচ্ছে নন পোলারের মধ্যে কাজ করে, কোন আকার বড় হলে এটা বেশি হয়, বুঝলাম। আর স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল এই কাহিনী হয়। তো আমাদের পড়াশোনা প্রায় শেষের দিকে, এবার আমি সবকিছু একবার রিক্যাপ করবো। এখানে হচ্ছে নোমেনক্লেচার অফ অক্সি অ্যাসিড, হাইপো কোনটা, আস কোনটা, ইক কোনটা, পার কোনটা আমি লিখে দিছি। হাইপো নামকরণের নিয়ম, আসের নামকরণের নিয়ম, এগুলো আমি লিখে দিছি। তোদের জন্য হোমওয়ার্ক থাকে, এবার আমি একটু রিক্যাপ করি। ভালো মতো ঠান্ডা মাথায় শোন, তাহলে ব্যাপারটা সহজ হবে। প্রথমে বলছিলাম আমরা কি করছিলাম, আয়নিক বন্ধন কেন তৈরি হয়, ভরণাঙ্ক, স্ফুটনাঙ্ক, ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি, আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য হলে কি কি হয় সেগুলো দেখছি। সমযোজী বন্ধন দেখছি হইতেছে পোলারিটি, পোলার আয়ন দেখছি, বন্ড অর্ডার দেখছি, সংকরায়ন দেখছি, সংকরায়ন নির্ণয় দেখছি, ভিএসিপিআর থিওরি দেখছি, হাইড্রোজেন বন্ড দেখছি, আন্তঃঅণু হাইড্রোজেন বন্ড, অন্তঃঅণু হাইড্রোজেন বন্ড দেখছি, আর শেষে দেখলাম হচ্ছে ভ্যান ডার ওয়েলস ফোর্স, বিস্তরণ বল এবং হইতেছে লন্ডন ফোর্স। তো তোরা যারা যারা পোল নিয়ে খুব লাফালাফি করছিলেন, এদের জন্য একটা পোল আছে ক্লাস ইভ্যালুয়েশনের জন্য, সেটা যাই হোক। তো কথা হচ্ছে ভাই কিভাবে পড়বি, বাসায় গিয়ে প্রথম হচ্ছে এই ইয়াটা পড়বি, আমি যে লেকচারটা দিচ্ছি সেই লেকচারটা তো অবশ্যই পড়বি। এরপর হচ্ছে এই লেকচারের সাথে মিলাই তুই কলেজে বসে যে বইটা পড়ছিস সেই বইটা চাইলে পড়তে পারিস, অথবা তুই চাইলে কনসেপ্ট বুক পড়তে পারিস বা প্রশ্ন ব্যাংক সলভ করতে পারিস। এই চ্যাপ্টারটা একটু স্পেশাল চ্যাপ্টার এই সেন্সে, এখানে কিছু হচ্ছে আকরিকের নাম, কিছু হচ্ছে যৌগের নাম, কিছু লবণের নাম, তারপর হচ্ছে কিছু কি বলে রিঅ্যাকশন, এগুলো অনেক বেশি। তো আমরা এগুলো পড়বো কি পড়বো না, এগুলো হচ্ছে 2014 সালের আগ পর্যন্ত যে বই ছিল সেই বইগুলোতে এগুলো থাকতো। এখন ওইগুলো এখনো মাঝে মধ্যে পরীক্ষায় আসে, পরীক্ষায় এখন আসে, তাহলে কি করা যাবে, করতে হবে হচ্ছে তোকে যেগুলো পরীক্ষায় আগে আসছে সেইগুলো করতে হবে। কেন? কারণ ওগুলো বাকিরা পড়তেছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এমন না যে তোকে 80 পাইতে হবে, তোকে বাকিদের থেকে টপ পাইতে হবে। এখন যেগুলো বাকিরা পারে সেগুলো যেন তুই পারিস, তোকে সেইটুকু এনশিওর করতে হবে যে যেগুলো হচ্ছে কনসেপ্ট বুকে দেওয়া আছে অথবা প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে সেগুলো আমরা অবশ্যই যেন সলভ করি, সেগুলো যেন পড়ে যাই। এখন আকরিকের নামের অভাব নেই, যৌগের নামের অভাব নেই, মানে কোনো কিছু নামের আসলে কোনো অভাব নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতগুলো মুখস্থ করবো, যতগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে অতগুলোই মুখস্থ করবো, আর মুখস্থ করার দরকার নেই, কারণ এগুলো পড়ে তুই শেষ করতে পারবি না, সমুদ্রের পানি সেচার চেষ্টা করার মতো। সো ভাই এইটুকু ছিল তোদের সঙ্গে আজকের ক্লাস। ভালো থাকবি সবাই, ভালো মতো পড়াশোনা করবি, আমার জন্য দোয়া করবি। রোজেন কিছু বলবি ভাই?